হাই, আমি সুদীপ্ত। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা পৃথিবীর সবচেয়ে সহজ সাবজেক্ট পড়ছি এখানে, সেটি হলো ফিজিক্স। ক্লাস 12-এর ফিজিক্স, ক্লাস 11-এর ফিজিক্স, এগুলো আমরা পরপর সলভ করছি। এখন আমরা ক্লাস 11-এর ফিজিক্সের প্রথম অধ্যায়টা পড়ছি। প্রথম অধ্যায়তে আমরা আগে কি পড়েছিলাম, এতক্ষণ অবধি ডাইমেনশনাল অ্যানালাইসিসটা পড়েছি, মানে মাত্রা বিশ্লেষণ পড়েছি। আজকে মাত্রা বিশ্লেষণকে একদম শেষ করে ফেলবো। মাত্রা বিশ্লেষণে আর কি পড়বো? মাত্রা বিশ্লেষণের সংজ্ঞাটাকে আমরা একবার রিভাইজ করব। মাত্রা বিশ্লেষণে কি করে কাজগুলো কি কাজ আছে? ইউনিট সিস্টেম ট্রান্সফরমেশন, মানে একটা একক পদ্ধতি থেকে আর একটা একক পদ্ধতিতে আমাদের কোনো মানকে যদি নিয়ে যেতে হয়, কিভাবে নিয়ে যাব। আচ্ছা, ভ্যালিডেশন অফ অ্যান ইকুয়েশন, একটা ইকুয়েশন, একটা সম্পর্ক, একটা ফিজিক্যাল সম্পর্ক কতটা ভ্যালিড, সেটা ঠিক না ভুল, সেটা আমরা জানতে পারবো। রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ বিভিন্ন ভৌত রাশির মধ্যে যে সম্পর্কটা আমরা জানতে পারবো। আচ্ছা, লিমিটেশন অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালাইসিসকে দিয়ে কি দুনিয়া সব কিছু করা যাবে? না, এর কিছু লিমিটেশনস আছে। মানে তুমি ডাইমেনশনাল অ্যানালাইসিস করে একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা ঠিক নাও হতে পারে, বা কিছু ভ্যালু তোমরা পাবে না, বা ডাইমেনশনাল অ্যানালাইসিস কিছু সম্পর্কের ক্ষেত্রে করা যাবে না, সেই জিনিসগুলো আমরা জানবো। আচ্ছা, নিউমেরিক্যাল এক্সাম্পল, কিছু গাণিতিক এক্সাম্পল দেখবো। আচ্ছা, তাহলে আমরা টপিকে চলে আসি এবার। দেখো, মাত্রা বিশ্লেষণ শুরু করার আগে প্রথমে আমরা সংজ্ঞাটা দিয়ে শুরু করি। আরেকবার সংজ্ঞাটা কি বলেছিলাম? সংজ্ঞাটা বলেছিলাম বিভিন্ন ভৌত রাশি মূল রাশিগুলোর উপর, প্রাথমিক রাশিগুলোর উপর কিভাবে নির্ভর, সেই নির্ভরতাটাকে অনুসন্ধান করাটাই কি মাত্রা বিশ্লেষণ। তাহলে লেখা আছে প্রাথমিক রাশিগুলির উপর কোনো ভৌত রাশি নির্ভরতা অনুসন্ধান করার নামই হলো মাত্রা বিশ্লেষণ। আচ্ছা, দৈর্ঘ্যের একক, ভরের একক, আমাদের সময়ের একক, আমাদের পদার্থের পরিমাপের একক, আলোক দীপ্তির একক, মানে যেটা ক্যান্ডেলা, আচ্ছা তড়িৎ প্রবাহের একক, এই যে এককগুলো রয়েছে, যে 7টা একক রয়েছে, 7টা এককের উপর বাকি ভৌত রাশি কীভাবে নির্ণয় করে, কীভাবে নির্ভর করে, সেটাই জানা হলো মাত্রা বিশ্লেষণ। আচ্ছা, মাত্রা বিশ্লেষণের দেখো প্রধান 3টি কাজ করা যায়। প্রধান 3টি কাজ কি? কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করা যায়, অর্থাৎ সিজিএস থেকে এসআই, এসআই থেকে এফপিএস, সিজিএস থেকে এফপিএস বা এমকেএস, হোয়াট এভার দ্য পদ্ধতি, বা তুমি একটা নিজের নাম করে একটা পদ্ধতি আবিষ্কার করে দিলে, তো সুদীপ্ত পদ্ধতি। সেখানে আমি একটা দৈর্ঘ্য, প্রস্থের, উচ্চতার একটা যা খুশি একক ধরে নিলাম। দৈর্ঘ্যের একককে আমরা ধরে নিলাম ওয়াটার বোতল, এখানে যা খুশি ধরে নিতে পারি, যা কিছু মানে দিতে পারি। আচ্ছা, সময় একককে আমরা ধরে নিতে পারি পৃথিবী সূর্যের চারদিকে কতক্ষণ ঘোরে, সেটা। যে কোনো একক পদ্ধতি তৈরি করলে সেই একক পদ্ধতির সাথে যে সম্পর্ক, যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে পেতে পারি। মানে 1 আর্গ ইকুয়াল টু কত জুল, 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বার করতে পারি। আচ্ছা, কোনো সমীকরণ নির্ভুল কিনা, মানে কোনো গাণিতিক সম্পর্ক, কোনো দুটো রাশির মধ্যে সম্পর্ক, বা কোনো দুটো রাশির মধ্যে সম্পর্ক, বা কোনো সমীকরণগুলো নির্ভুল কিনা, সমীকরণের মধ্যে কোনো ভুল আছে কিনা, সেটা আমরা পেতে পারি। আচ্ছা, আর একটা কি পেতে পারি? বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ ধরো বেগ কার উপর ডিপেন্ডেন্ট? বেগ মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তা বেগের সাথে অতিক্রান্ত দূরত্বর সময়ের যে সম্পর্কটা তো আমরা খুব সহজে দেখতে পাচ্ছি। কিন্তু কোনো কঠিন রাশি আছে, মানে ধরো একটা পেন্ডুলাম দোল খাচ্ছে। সেই দোল খেলে পরে ওই পেন্ডুলামটা কির উপর ডিপেন্ড করতে পারে? যে সুতোর সাহায্যে আটকানো আছে, সেই সুতোর দৈর্ঘ্য, অভিকর্ষ স্তরণ ইত্যাদি অনেক জিনিসের উপর ডিপেন্ড করতে পারে। এক্স্যাক্টলি কোন জিনিসের উপর ডিপেন্ড করে ওই পেন্ডুলামটা দোলনকালটা, মানে একবার পুরো দোলে আসতে কতটা সময় লাগবে, সেটা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে পেতে পারি। আচ্ছা, উপরের যে নীতিগুলো লিখেছে, উপরের যে নীতিগুলো নির্ভর করা হচ্ছে, সেই নীতিগুলো একটা মেইন নীতির উপর নির্ভর করে। মানে উপরের যে কাজগুলো বলেছি আমরা, মাত্রা বিশ্লেষণের যে ইউজেসগুলো বলেছি, সেই ইউজেসগুলো একটা স্পেসিফিক নীতি আছে, সেই নীতির উপর ডিপেন্ড করে। এই যে এই নীতিটাকে কখনো ভুললে চলবে না। এই নীতিটার নাম হলো প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, বা সমমাত্রিক নীতি। নীতিটা খুব ইম্পর্টেন্ট, এটা পুরো কণ্ঠস্থ রাখতে হবে। কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটো দিকের মাত্রা সবসময় অভিন্ন হবে। ঠিক আছে, মানে যদি কোনো সমীকরণ থাকে x² + yz + z³ ইকুয়াল টু সামথিং মানে ইকুয়াল টু ধরো a, অর্থাৎ এর যে মাত্রা আর এই x² z³ yz প্রত্যেকটার যে মাত্রা কি হবে? সমান হবে। মানে একটা সমীকরণের বামপক্ষের প্রতিটি টার্ম, যে টার্মগুলো যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে প্রতিটি টার্ম আর ডান পক্ষের প্রতিটি টার্মের মাত্রা কি হবে? সমান হতে হবে। আচ্ছা, এটাই কি সমমাত্রিক নীতি, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষের মাত্রা সমান, মানে ইউনিট সমান। মানে তুমি তো গরুর সাথে ছাগলের তুলনা করতে পারো না,
তুমি গরুর সাথে সময়ের তুলনাও করতে পারো না, 5টা গরু ইকুয়াল টু এত সময়, এরকম হয় না। আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি সেই জিনিসটাতেই আমরা কনসেন্ট্রেটেড থাকবো। আমরা 5 গ্রামের সাথে 10 সেকেন্ড যোগ করতে পারি না, আমরা 5 গ্রামের সাথে 10 গ্রাম যোগ করতে পারি, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যে কাজগুলো করা যায়, এই কাজগুলো করার আগে আরেকটা দুটো পয়েন্ট আমরা জেনে নেব, 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট কি বলছে, একটা সমীকরণ যদি থাকে, সমীকরণটা মনে করো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তুমি আরও কঠিন কিছু বানাও, ধরো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ধরো বি এন ইকুয়াল টু, মনে করো একটা কিছু আছে, সেটা আরও বড় কিছু থাকতে পারে, সেটা আমি মনে করছি কে আছে, কে কিউব আছে মনে করলাম, প্লাস মনে করলাম এল কিউব আছে। এবার এই যে সমীকরণটা, এই সমীকরণটায় এক্স ওয়াই জেড এ স্কোয়ার সি স্কোয়ার বি এন এদের যোগ হচ্ছে মানে কি? যোগ হচ্ছে মানে এরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একই মাত্রা, অর্থাৎ যদি এক্স এর মাত্রা মিটার হয়, ওয়াই এর মাত্রাও মিটার, মানে এক্স যদি দৈর্ঘ্যকে ডিফাইন করে, ওয়াই ওর দৈর্ঘ্যকেই ডিফাইন করছে, জিরো দৈর্ঘ্যকে ডিফাইন করছে, এ স্কোয়ারও দৈর্ঘ্যকেই ডিফাইন করছে, সি স্কোয়ারও দৈর্ঘ্যকে ডিফাইন করছে, বিএনও দৈর্ঘ্যকে ডিফাইন করছে, কে কিউব এল কিউবও দৈর্ঘ্যকে ডিফাইন করছে। অর্থাৎ আমার যদি এক্স মিটার হয়, এর একক যদি মিটার হয়, এর এককও মিটার, এর এককও মিটার, এর এককও মিটার, এবং প্রত্যেকটা টার্মের একক কি হবে? মিটার হবে। আমরা যদি এক্স বলি 5 কেজি, ওকে, আর ওয়াই যদি বলি 6 মিটার, এ স্কোয়ার যদি বলি 7 সেকেন্ড, তাহলে আমরা কি করছি? কখনোই যোগটা করতে পারবো না, কারণ আমাদের বিভিন্ন মাত্রার মধ্যে, বিভিন্ন মাত্রা বলছি কেন, বিভিন্ন রাশির মধ্যে যোগ হয় না, সেম রাশিতে থাকতে হবে, সেম রাশিতে থাকা মানে সেম মাত্রা হতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, আচ্ছা এখানে দেখো বলে দিয়েছে স্পষ্টতই 5 গ্রামের সাথে 10 গ্রামের 10 মিটার দৈর্ঘ্যের যোগ করা সম্ভব নয়। আচ্ছা, এবার আমরা চলে যাই সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে বলে দিয়েছে, দেখো ধরো একটা সমীকরণ আছে, 2 নম্বর পয়েন্ট, সমীকরণটা মনে করো এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার হ্যানা ট্যানা যা খুশি ভাবতে পারো, এক্স টু দি পাওয়ার এন যা খুশি ভাবতে পারো। অর্থাৎ ধরো 1 থাকতেও পারে, নাও পারে। আচ্ছা, ধরো এক্স এর মাত্রা, ধরো এক্স, এই এক্স রয়েছে, এই এক্স এর মাত্রা ধরো, আমাদের কিছু একটা মন গড়া মাত্রা ধরতে পারি, এক্স এর মাত্রা ধরো এল, এক্স এর মাত্রা ধরো মিটার, এক্স এর একক হলো মিটার, এক্স হলো দৈর্ঘ্যকে ডিফাইন করছে। তাহলে এক্স যদি দৈর্ঘ্যকে ডিফাইন করে, তাহলে এক্স স্কোয়ারের মাত্রা কি? এল স্কোয়ার। এক্স কিউবের মাত্রা কি? এল টু দি পাওয়ার 3। অর্থাৎ এই প্রত্যেকটা এরকম যদি কোনো যোগফল থাকে, যে যোগফলে একই জিনিসের বিভিন্ন ঘাতে উত্তীর্ণ হয়ে যোগ আছে, সেক্ষেত্রে কোনো একটার মাত্রা যদি এল হয়, তাহলে বা কোনো একটা যদি মাত্রা থাকে, তাহলে বাকিগুলোর মাত্রা কি? তার স্কোয়ার কিউব এগুলো হয়ে যাবে। অর্থাৎ আমি দৈর্ঘ্যের সাথে কি দৈর্ঘ্যের স্কোয়ার যোগ করতে পারি না। অর্থাৎ যদি এরকম রাশি থাকে, তাহলে আমার ধরে নিতে হবে প্রত্যেকটা রাশি কোনো মাত্রা নেই, অর্থাৎ এক্স একটি মাত্রাহীন ভৌত রাশি। তাহলে এক্স একটি মাত্রাহীন ভৌত রাশি মানে হলে এক্স এর মাত্রা কি হতে পারে? এক্স এর মাত্রা হলো 1। এক্স এর মাত্রা যদি 1 হয়, তাহলেই একমাত্র এই যোগটা করা যাবে। আর এক্স এর যদি কোনো মাত্রা থাকে, তাহলে যোগ করা যাবে না। অর্থাৎ যদি কোনো সমীকরণ এরকম থাকে, তাহলে সেই সমীকরণ দেখে আমাদের বুঝতে হবে এই সমীকরণের প্রত্যেকটা যে রাশি আছে, সেই রাশিগুলো কি? মাত্রাহীন ভৌত রাশি। আচ্ছা, তাহলে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এই ধরনের রাশিমালায় এক্সকে মাত্রাহীন রাশি ধরে নিতে হবে, না হলে বিভিন্ন পদগুলির মাত্রা বিভিন্ন হবে, তাহলে যোগ প্রক্রিয়া সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই কি হবে? মাত্রাগুলো থাকবে না, কোনো মাত্রা থাকবে না, মাত্রা 1 হবে। আচ্ছা, তারপর আমরা পরের টপিকে চলে আসি। এবার আমরা কোনো ভৌত রাশির মান একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর, এটা আমরা শিখবো। অর্থাৎ আমরা প্রথমে ভৌত রাশিগুলোর কি শিখলাম? মাত্রা শিখলাম। তারপর মাত্রার 3টে কাজ পড়লাম। এই কাজগুলোর মধ্যে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো একটা একক পদ্ধতি থেকে আরেকটা একক পদ্ধতিতে একটা ভৌত রাশিকে, ভৌত রাশিকে ট্রান্সফরমেশন দেখা যায়। ধরো, আচ্ছা, এর যে ফান্ডাটা কি? এর ফান্ডাটা হলো গিয়ে কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতিতে জানা থাকলে তবে সমমাত্রিক নীতি প্রয়োগ করে বা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা অন্য একটি একক পদ্ধতিতে তার মান জানতে পারি। অর্থাৎ সিজিএসে যদি কোনো একটা জিনিসের মান জানা থাকে, তাহলে এসআই পদ্ধতিতে ওই জিনিসটার মান কত হবে সেটা আমরা জানতে পারবো। আর যে জিনিসটা দিয়ে গুণ করলে আমরা জানতে পারবো, ধরো এক্সআই এককে একটা জিনিসের মান এক্স একক, আচ্ছা সিজিএস এককে ওই জিনিসটার মান ওয়াই একক।
তাহলে ওই এক্স এককটা আর ওয়াই এককটা তো সমান, তাহলে এক্স একককে ওয়াই বাই এক্স দ্বারা গুণ করলে আমরা প্রত্যেক ক্ষেত্রে কী পাবো, ওয়াই একক পাবো। তাহলে যে জিনিসটা দিয়ে গুণ করলে আমরা অন্য এককটা পাবো তাকে আমরা কি করি, কি বলি, তাকে আমরা বলি রূপান্তর গুণক। আচ্ছা, সে তো রূপান্তর গুণক বলি, আগে আমরা ম্যাথামেটিক্যালি টার্মটা দেখি কিভাবে কাজ করে, তারপরে আমরা উদাহরণের সাহায্যে বুঝবো। আচ্ছা, বলা হলো ধরো একটা একক পদ্ধতি আছে, সেটা সিজিএস হতে পারে, এসআই হতে পারে, হ্যানা ম্যানা সব কিছু হতে পারে। সেই একক পদ্ধতিতে ধরো একটা জিনিসের একটা মান দেওয়া আছে, ধরো একটা বস্তু আছে, সেই বস্তু ধরো দৈর্ঘ্যই দেওয়া আছে। আচ্ছা, দৈর্ঘ্য খুব সোজা হবে, সেই বস্তুটার কোনো একটা একক আছে, সেই এককটা ধরো চৌম্বক ক্ষেত্র বাড়লো, এত একটা কঠিন একক। যাই হোক, মোদ্দা কথা, সেই যে এককটা আছে সেই এককটার মান মনে করো এম একক। আচ্ছা, এটা কি হবে, এটা হলো প্রথম পদ্ধতিতে, মানে সিজিএস বা এসআই যে কোনো একটা মনে করো, এক প্রথম পদ্ধতি। আচ্ছা, দ্বিতীয় একটা পদ্ধতি আছে, দ্বিতীয় পদ্ধতিতে আমার রাশিটার মান বার করতে হবে, আমার জানতে হবে। আচ্ছা, ধরে নিচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে রাশিটার মান এন একক। এটা কি করছি আমরা, অ্যাজিউম করছি, আর এটা কি করছি আমরা, উই নো। তাহলে কি করে আমরা এটা থেকে এম আর এন এর সম্পর্ক পাবো? আচ্ছা, ধরি প্রথম পদ্ধতিতে যে রাশিটা আছে সেই রাশিটার মাত্রা আমরা ধরি এম এল টি। কোনো বেশিরভাগ জিনিসের মাত্রায় তো এম এল আর টি এর উপর ডিপেন্ড করে, এছাড়া বাকি চারটি রাশি আছে। কিন্তু ফিজিক্সের যে প্রবলেমগুলো আমরা পড়বো বেশিরভাগ প্রবলেমই আমাদের কি কি আসবে, দৈর্ঘ্য, ভর আর সময়ের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা মনে করি এই যে রাশিটা আমরা ধরেছি, সেই রাশিটা এম এর সাথে এম টু দি পাওয়ার এ ঘাতের সাথে, এল টু দি পাওয়ার বি ঘাতের সাথে আর টি টু দি পাওয়ার সি ঘাতের সাথে সম্পর্কযুক্ত। এটা কি আছে, রাশিটা আছে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমরা হলাম গিয়ে এই যে রাশিটার কি মাত্রা পেলাম। আচ্ছা, এটা কি রাশিটার মাত্রা, রাশিটির কি ডাইমেনশন, রাশিটির ডাইমেনশন। ওকে, এবার দেখো মজাটা দেখো, এবার প্রথম একক পদ্ধতিতে ফার্স্ট একক সিস্টেম, সেই একক সিস্টেমে রাশিটির মান মনে করো কত বলেছিলাম, এম একক, অর্থাৎ এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি, M1 L1 T1। অর্থাৎ প্রথম যে রাশিটার পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এম যদি একক হয়, এই এককটা কত, এককের ভ্যালু কত, এককের ভ্যালু কি, একক হলো প্রথম প্রাথমিক রাশিগুলোর উপর কিভাবে ডিপেন্ডেন্ট আমি বলে দিয়েছি। এম এর ঘাতে এ, এল এর ঘাতে বি আর টি এর ঘাতে সি। অর্থাৎ এই যে রাশিটা আছে সেই রাশিটার যে এককটা আছে, এককটা কি হবে, এম আছে, যে প্রাথমিক রাশি যদি এম হয় তাহলে এম এর ঘাত যদি এ করি তার উপর ডিপেন্ডেন্ট, এল এর ঘাত যদি বি করি তার উপর ডিপেন্ডেন্ট, আর টি এর ঘাত যদি সি করি তার উপর ডিপেন্ডেন্ট। সেমভাবে দ্বিতীয় একক পদ্ধতিতে কি হবে, রাশিটির মান কত, রাশিটির মান কি বলেছিলাম, এন M2 টু দি পাওয়ার এ, L2 টু দি পাওয়ার বি আর T2 টু দি পাওয়ার সি। অর্থাৎ ঘাতগুলো তো সেমই থাকবে রে বাবা, শুধু কি হচ্ছে, শুধু এককগুলো চেঞ্জ হচ্ছে। কার এককগুলো চেঞ্জ হচ্ছে, মূল এককগুলো চেঞ্জ হচ্ছে, মূল রাশিগুলোর এককগুলো চেঞ্জ হচ্ছে। কার, এম। এখানে যদি এম হয় 1 গ্রাম, এখানে ধরো এম হচ্ছে 1 কেজি, এখানে যদি এম হয় 1 কেজি, তাহলে এখানে এম হচ্ছে 1 গ্রাম। ধরো এটা হলো এসআই, এটা হলো সিজিএস। আচ্ছা, এখানে যদি এল হয় কি 1 মিটার, এখানে এল কি, এখানে এল হচ্ছে 1 সেন্টিমিটার। এভাবে কাজ করছে। আচ্ছা, এবার আমরা এই জিনিসটা দেখো পরিষ্কার করে দিচ্ছি। এবার আমাদের কি হচ্ছে, দুটি একক পদ্ধতিতে মানটা তো আর চেঞ্জ হবে না, যা দৈর্ঘ্যই থাকবে। তাহলে মান যদি দুটি একক পদ্ধতিতে চেঞ্জ না হয়, এবং হবেও না, তাহলে আমরা লিখতে পারি M1 টু দি পাওয়ার এ, আচ্ছা, L1 টু দি পাওয়ার বি, T1 টু দি পাওয়ার সি ইকুয়াল টু N M2 টু দি পাওয়ার এ,
L2 টু দি পাওয়ার B T2 টু দি পাওয়ার C, অর্থাৎ m ইকুয়াল টু কি হচ্ছে, আচ্ছা m তো আমরা জানি, n এর ভ্যালু বার করতে হবে, তাই তো। n ইকুয়াল টু হবে m1 বাই m2 টু দি পাওয়ার কি হবে a, আচ্ছা L1 বাই L2 টু দি পাওয়ার হবে b, আর T1 বাই T2 টু দি পাওয়ার হবে c। অর্থাৎ n ইউনিটকে যদি আমার m ইউনিটে কনভার্ট করতে হয়, সরি ভুল বললাম, অর্থাৎ যদি m ইউনিটকে আমার n ইউনিটে কনভার্ট করতে হয় তাহলে এই ফর্মুলায় বা বসালে আমরা সরাসরি ভ্যালুটা পেয়ে যাব। আর যদি আমার 1 ইউনিটের দরকার, মানে 1 ইউনিটের দরকার, তাহলে আমরা কি পাবো, 1 ইকুয়াল টু m বাই n ইন্টু m1 বাই m2 টু দি পাওয়ার a, L1 বাই L2 টু দি পাওয়ার b, আর T1 বাই T2 টু দি পাওয়ার c। আচ্ছা তাহলে 1 ইউনিট 1 একক, তাহলে প্রথম পদ্ধতিতে 1 এককের ভ্যালু কি কত হবে, তাহলে প্রথম পদ্ধতিতে 1 এককের ভ্যালু কত হবে, এত ইন্টু এত, যে এই পুরো যে জিনিসটা আছে পুরো জিনিসটা হবে সেকেন্ড এককের ভ্যালু। তার জন্য এই যে পুরো জিনিসটা আছে পুরো জিনিসটাকে অনেক সময় বলা হয় রূপান্তর গুণক, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, দেখো বলা হচ্ছে কার্যের একক, সিজিএস ও এসআইতে কত। আচ্ছা সিজিএস এ কার্য মানে কি জানি, কার্য মানে আমরা সিজিএস কার্যের একক জানি আমরা আর্গ, আর এসআইতে জানি কত, এসআইতে জানি জুল। আচ্ছা আমরা কনভেনশনাল মেথডেও শিখবো, আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করে কি করে হয় সেটাও শিখবো, যাতে আমরা পাশাপাশি রাখলে দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি। দেখো কার্য মানে কি, প্রথমে আমার কি দরকার, কার্যের ডাইমেনশন দরকার, কারণ আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করছি। তাহলে কার্যের ডাইমেনশন মানে কি, কার্য মানে কি, কার্য হলো বল ইন্টু সরণ, অর্থাৎ কোনো একটা ফোর্স দিয়ে কোনো একটা জিনিসকে একটা স্থান থেকে আরেকটা স্থানে যদি সরিয়ে নিই তাহলে কতটা ফোর্স লাগছে, কতটা বল লাগছে, এবং সেই বলের প্রয়োগ বিন্দুর ওই দিকে কতটা সরণ হচ্ছে, এই দুটোর গুণফল কি কৃতকার্যের পরিমাণ। তাহলে কার্যের যে একক বা কার্যের যে মাত্রা, কার্যের মাত্রা কি হবে, বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। আচ্ছা বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। আচ্ছা বলের মাত্রা আমরা আগের দিন পড়েছি, বল মানে কি, পি ইকুয়াল টু এম এফ, মানে বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে বস্তুর ভরের মাত্রা কত এম, ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, আর সরণের মাত্রা এল। তাহলে কার্যের মাত্রা দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হলো কার্যের মাত্রা। আচ্ছা এবার আমরা পার্থক্যটা পড়বো, তাই তো, পার্থক্য বার করব। আচ্ছা 1 আর্গ, তাহলে আমরা 1 আর্গ কি লিখতে পারি, আচ্ছা এই যে এম আছে, এম মানে আমরা কি লিখতে পারি, যেহেতু সিজিএস পদ্ধতি এম মানে গ্রাম, 1 আর্গ ইকুয়াল টু 1 গ্রাম। আচ্ছা এল এর জায়গায় কি লিখবো, এল এর জায়গায় লিখবো 1 সেন্টিমিটার স্কোয়ার, আর টি এর জায়গায় লিখবো কি 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা আর এবার লিখবো 1 জুল, এসআই পদ্ধতিতে কার্যের একক কি জুল, তাহলে 1 জুল ইকুয়াল টু কত, 1 জুল ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা তাহলে আমরা 1 আর্গ আর 1 জুলের ভ্যালু কি করে আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে লিখতে পারি সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কনভার্সন বার করব। কনভার্সনের সময় আমরা মনে করি 1 আর্গ, আচ্ছা সবসময় মনে রাখবে এসআই পদ্ধতিতে ভ্যালু সাধারণত সিজিএস পদ্ধতির ভ্যালুর থেকে বেশি হয়, ব্যতিক্রম হলো তাপের একক, সেটা বাদ দাও। আচ্ছা যদি তাই হয় তাহলে 1 জুল মনে করি আমি, 1 জুল ইকুয়াল টু মনে করি এন আর্গ, তাই তো। তাহলে আমরা ভ্যালুগুলো বারবার বসিয়ে দিই, 1 জুল মানে কত, 1 জুল মানে 1 কেজি ইন্টু 1 মিটার স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এন
আচ্ছা, আর্গ মানে কত? গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার টু 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা, যদি আমরা মাত্রার মাধ্যমে লিখতাম তাহলে দেখো 1, এটা হলো m1, m1 এর পাওয়ার কি আসবে 1, l1 এর পাওয়ার কি আসবে 2, আর t1 এর পাওয়ার কি আসবে -2। মানে যেটা মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা লিখতাম, তো এম এর মাত্রাগুলো লিখতাম, এখানে কিন্তু তাই লিখেছি, এম এর মাত্রাগুলো লিখেছি, মাত্রার জায়গায় কি লিখেছি? এককগুলো লিখেছি। তাহলে যখন আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে করব, তাহলে আমরা ডাইরেক্ট এই যে মাত্রাটা পাচ্ছি সেই মাত্রাতে ভ্যালুগুলো বসাবো, মানে ডাইরেক্ট মাত্রাটা লিখবো। তাহলে m1 l1 t1 ইকুয়াল টু n m2 l2 t2 পাওয়ার হলো -2 +2 আর 1। তাহলে n আর্গ মানে n এর ভ্যালু বার করবো, তাহলে n ইকুয়াল টু 1 বাই m1 বাই m2 l1 বাই l2 টু দি পাওয়ার 2 আর t1 বাই t2 টু দি পাওয়ার -2। আর ভ্যালুগুলো আমরা বসাই, ভ্যালুগুলো তো আমরা অলরেডি জানি। ভ্যালুগুলো কি? 1 ইন্টু m1 মানে কি? m1 মানে হলো কেজি, 1 কেজি বাই 1 গ্রাম। l1 মানে 1 মিটার বাই 1 সেন্টিমিটার এর স্কোয়ার, আর এটা হলো 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড এর স্কোয়ার টু দি পাওয়ার -2। আচ্ছা, এটা তো পুরো কেটে গেল। এবার আমরা এখানে ভ্যালুগুলো বসাই। দেখো 1 গ্রাম মানে কি? 1 কেজি মানে 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1 কেজির জায়গায় লিখলাম 1000 গ্রাম, নিচে থাকলো গ্রাম। দেখো গ্রাম গ্রাম কেটে গেল। আচ্ছা, 1 মিটার কি জানি? 1 মিটার জানি 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার, নিচে থাকলো সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার বাদ, উপরে থাকছে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10 কিউব, আর এখান থেকে আমরা পাচ্ছি 10 স্কোয়ার, আর তার মাথায় স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার 4। তাহলে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7। তাহলে আমরা পাচ্ছি এন এর ভ্যালু কত পাচ্ছি? 10 টু দি পাওয়ার 7। অর্থাৎ 1 জুল ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 জুল ইকুয়াল টু পাচ্ছি 10 টু দি পাওয়ার 7 আর্ক। অর্থাৎ ধরো আমার এবার 5 জুল বার করতে হবে। 5 জুল যদি আমরা বার করতে কি করবো? 5 এর সাথে আমরা কি দিয়ে গুণ করবো? 10 টু দি পাওয়ার 5 কত? 5 জুল ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ বাই 1 জুল। তাহলে 1 জুল ক্যান্সেল আউট, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে এইভাবে আমরা একটা একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করতে পারি, কি জানা থাকলে? আমাদের মাত্রা বিশ্লেষণ জানা থাকলে। আচ্ছা, মাত্রা বিশ্লেষণের সেকেন্ড টাইপ মানে সেকেন্ড ইউজেস কি বলেছে? কোনো রাসায়নিক সমীকরণের নির্ভুলতা নির্ণয়, মানে সমীকরণটা ঠিক না ভুল সেটা নির্ণয়। সমীকরণ ঠিক বা ভুল নির্ণয় করার জন্য আমাদের কি জানতে হবে? আমরা আগেই জানি সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষের মাত্রা যদি সেম থাকে তাহলে সমীকরণটা ঠিক থাকবে। এখানে একটা খুব কমন উদাহরণ হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, তোমরা মাধ্যমিক লেভেলে আরো একটা পড়েছো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এই যে সমীকরণগুলো, এই সমীকরণের প্রত্যেকটা টার্মের এই বাদিকের মাত্রা আর এই ডান দিকের মাত্রা কি হবে? সেম হবে। এবার যদি ডান দিকে দেখো দুটো টার্ম আছে, দুটো টার্ম যদি মাঝখানে প্লাস আকারে থাকে তাহলে আমি কি বলেছিলাম? প্রত্যেকটা টার্মের মাত্রা সেম হতে হবে এবং প্রত্যেকটা টার্মের মাত্রা বাদিকের টার্মের মাত্রার সাথে সেম হতে হবে। কারণ মাত্রা সেম মানে কি? তারা একই রাশি এবং একই রাশি আছে বলেই তাদের মধ্যে যোগ করা সম্ভব। সেম গোস ফর এটার জন্য। তাহলে এস কি? এস হলো দূরত্ব। দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা হলো আমাদের ডিস্টেন্স, মানে আমাদের লেন্থ বা মিটার। তাহলে দূরত্বের মাত্রা হলো এল, হয়ে গেল। আচ্ছা, ইউটি, ইউ কি? ইউ ইন্টু টি। ইউ হলো প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ মানে কি? এক ধরনের বেগ। তাহলে বেগের মাত্রা কি? বেগ মানে দূরত্ব বাই সময়। তাহলে এল বাই টি, এল বাই টি। আর টি এর মাত্রা কি? টি এর মাত্রা হলো ক্যাপিটাল টি। তাহলে টি কেটে গেল, থাকলো গিয়ে কি? থাকলো গিয়ে এল। অর্থাৎ ইউটি, এই ইউটি এর মাত্রা কি? ইউটি এর মাত্রা হলো এল। আচ্ছা, এবার এ টি স্কোয়ারের মাত্রা দেখি। ঠিক আছে, এখানে এ আলফা যা বলতে পারো। তাহলে হাফ আলফা টি স্কোয়ার বা এ টি স্কোয়ার, যে বইতে যা ডিনোট করা থাকবে। মোদ্দা কথা এ কি? এ হলো অ্যাক্সিলারেশন। আচ্ছা, তাহলে হাফের মাত্রা কি? হাফের মাত্রা হলো 1। অ্যাক্সিলারেশনের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -2। ত্বরণের মাত্রা
টাইমের মাত্রা কি টি টু দি পাওয়ার 2, যেহেতু টি স্কোয়ার আছে, টাইমের মাত্রা কি টি স্কোয়ার, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে কত এল। অর্থাৎ এই সমীকরণে এস এর মাত্রাও এল, ইউটি এর মাত্রাও কি, ইউটি এর মাত্রা আমরা পেলাম এল, আর এটি স্কোয়ারের মাত্রা কি, এটি স্কোয়ারের মাত্রাও আমরা পেলাম কি এল। তাহলে প্রত্যেকটা টার্মের মাত্রা কি পেয়েছি আমরা, এল পেয়েছি। অর্থাৎ এই সমীকরণটা কি, সমীকরণটা ভ্যালিড। ওকে, মানে অ্যাটলিস্ট সমীকরণটা মাত্রাগতভাবে ভ্যালিড। সমীকরণটা লেখার সময় এখানে হাফের জায়গায় গন্ডগোল হতে পারে, অন্য কিছু গন্ডগোল হতে পারে, অন্য কোনো একক লেখা থাকতে পারে, বা অন্য কোনো জিনিস দিয়ে গুণ করা থাকতে পারে, কিন্তু অ্যাজ ইফ যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা অ্যাটলিস্ট মাত্রাগতভাবে সমান ঠিক, সেটা আমরা বলতে পারছি। আচ্ছা, সেমভাবে দেখো ভি কি, ভি হলো গিয়ে কি দূরত্ব, তাই তো, সরি ভি হলো গিয়ে গতিবেগ। গতিবেগের মাত্রা কি, গতিবেগের মাত্রা হলো আমাদের, গতিবেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা, সেমভাবে ইউ কি, ইউ একটা গতিবেগ, এর মাত্রা কি এল টি টু দি পাওয়ার -1। আর এফটি, এফটি এর মাত্রা কি, এফটি এর মাত্রা হলো এফ ইন্টু টি। আচ্ছা, এফ এর মাত্রা কি, এফ হলো নাথিং বাট ত্বরণ, ত্বরণ মানে কি এল টি টু দি পাওয়ার -2। আর টি কি, টিও হলো গিয়ে কি টাইম মানে সেকেন্ড, মানে মাত্রা হলো টি, তাহলে এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি, অর্থাৎ থাকবে এল টি টু দি পাওয়ার -1, অর্থাৎ এটাও কি বেগের মাত্রা, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে এই যে সেকেন্ড ইকুয়েশন আছে, সেকেন্ড ইকুয়েশনটায় প্রত্যেকটা টার্ম কি বেগের মাত্রা সমান, মানে প্রত্যেকটা টার্মের মাত্রা বেগের মাত্রা, অর্থাৎ এই ইকুয়েশনটা ভ্যালিড। আচ্ছা, আচ্ছা মাত্রা বিশ্লেষণের এবার আসবে 3 নাম্বার সম্পর্ক, ঠিক আছে, বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়। ওকে, এটা একটু বেশ, এটা সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস, এবং এটা যদি বুঝতে পারো তাহলে অ্যাটলিস্ট মাত্রা বিশ্লেষণ নিয়ে আর কখনো কোনো প্রবলেম থাকবে না, এটা গ্যারান্টি আমার। দেখা যাক কি বলছে। বলছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়। দুটি অজানা সমমাত্রিক রাশির কোন কোন ভৌত রাশির উপর নির্ভরশীল এবং রাশিমালা দুটির অনুপাত কত তা যদি আমাদের জানা থাকে, তবে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা রাশি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো। আরেকবার আস্তে আস্তে বলছি, দেখো দুটি অজানা সমমাত্রিক রাশিমালার, মানে একটা রাশিমালা হলো এ আর একটা রাশিমালা হলো বি। আচ্ছা, রাশিমালা বলেছে, রাশিমালা মানে এখানে আমি মনে করছি এখানে আছে এ এর সাথে এক্স স্কোয়ার ওয়াই সামথিং কিছু আছে, আর বি এর সাথে মনে করলাম জেড এম স্কোয়ার এন যা কিছু একটা আছে। অর্থাৎ এই যে দুটি রাশিমালা, এই দুটি রাশিমালার মধ্যে যদি পরস্পর সম্পর্ক জানা থাকে, সম্পর্ক মানে কি এই রাশিমালা ইকুয়াল টু এই রাশিমালা, বা এই রাশিমালা ইকুয়াল টু সামথিং, ধরো 5 6 পাই কে, এখানে একটা ধ্রুবক, যে কোনো একটা জিনিসের গুণফল ইন্টু সেকেন্ড রাশিমালা, মানে দুটো রাশিমালা যদি সম্পর্ক বা অনুপাত জানা থাকে। সম্পর্ক মানে কি এরকম হতে পারে, সমানুপাতিক সম্পর্ক হতে পারে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হতে পারে, হতেই পারে এক্স ই ভ্যারিজাস 1/by এরকমও হতে পারে। তাহলে আমরা এ এক্স ইকুয়াল টু কী লিখবো, কে 1/by। আচ্ছা, এরকম সম্পর্ক হতে পারে, অথবা ডাইরেক্ট আমরা অনুপাতই জানি, আমরা জানি এ এক্স/by ইকুয়াল টু আমরা জানি পাই, ঠিক আছে, ডাইরেক্ট ধ্রুবকের সাথে সম্পর্ক, সেরকম হতে পারে। যদি কোনো রকম সম্পর্ক আমরা জানি বা আইডিয়া করতে পারি, তাহলে ওই রাশিমালাগুলোর মধ্যে এক্স্যাক্টলি কি সম্পর্ক সেটা আমরা বার করতে পারবো। আচ্ছা, এবার দেখা যাক কি করে বার করব, তাই তো। তাহলে ধরো একটা রাশিমালা রয়েছে, রাশিমালা রয়েছে ধরো এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু রয়েছে ধরো সি টু দি পাওয়ার জেড ডি টু দি পাওয়ার এন। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কি হবে, জেড আর এন এর ভ্যালু কি হবে, সেটা যদি আমরা বার করতে পারি, তাহলে এ বি আর সি ডি এর সম্পর্ক বার করতে পারবো। হয়তো সমাধান করে আসলো এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু মনে করো 1, জেড ইকুয়াল টু 3, ডি ইকুয়াল টু 2, সমাধান করে আসলো। সমাধান করে যদি কি সমাধান করবো সেটা আমরা পড়বো। যদি সমাধান করে এই ভ্যালুটা আসে, তাহলে সম্পর্কটা কি পাবো, সম্পর্কটা হবে এরকম। আমি শুধুমাত্র এখানে কি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি যে আমাদের কোনোটা যদি সমীকরণটা আমরা আনতে পারি, তাহলে সমীকরণটা সমাধান করে আমরা কি পারি, সম্পর্ক পেতে পারি। আচ্ছা, এবার আমরা জিনিসটা দেখি কি করে আমরা সম্পর্কটা পাবো। 3টি উদাহরণ আছে, এই 3টি উদাহরণ খুব ক্লাসিক্যাল উদাহরণ, এই 3টি উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা দেখব। আচ্ছা, কি কি আছে, প্রথমটা আছে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক।
খুব ক্লাসিক্যাল প্রবলেম। আচ্ছা, ক্লাসিক্যাল প্রবলেম বলছি, এবার দেখো কি হচ্ছে। এখানে একটা ধরো, এটা ধরো বাড়ির ছাদ বা কোনো কিছু একটা দৃঢ় জায়গা, তার থেকে একটা সুতোর সাহায্যে একটা ভারী ধাতব পিণ্ডকে ঝুলিয়ে দিলাম। এবারে ধরো ধাতব পিণ্ডটাকে একটু বাঁদিকে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে এসে এই এ পজিশনে এসে, ধরো এইটা হলো নিউট্রাল পজিশন, এটা হলো এ পজিশন। এ পজিশনে এনে আমি পিণ্ডটাকে ছেড়ে দিলাম, মানে এরকমভাবে টেনে ধরে পিণ্ডটাকে ছেড়ে দিলাম। তা পিণ্ডটা কি হচ্ছে, এভাবে করে দুলছে। যখন আমরা ছেড়ে দেবো তখন পিণ্ডটা কি হবে, এভাবে দুলবে। দুলতে দুলতে কি হবে, পিণ্ডটা আগের জায়গাতে আসবে, আগের জায়গাতে এসে ক্রস করে আবার বাইরে চলে আসবে, তাই তো? এইরকম পথ একটা তৈরি করবে। ক্রস করে কোথায় আসবে, এই পজিশনে আসবে। এই পজিশনে যখন আসবে, আসার পরে কী হবে, পিণ্ডটা থেমে যাবে। থেমে গিয়ে আবার এই পজিশনে ব্যাক করবে। অর্থাৎ পিণ্ডটার মোশন হবে কি, যদি আমি এই পজিশনে এনে পিণ্ডটাকে ছেড়ে দিই, তাহলে পিণ্ডটা একবার এরকমভাবে এসে এই পজিশনে যাবে, যাওয়ার পরে আবার এরকমভাবে গিয়ে এই পজিশনে যাবে। আচ্ছা, এরকমভাবে মোশনটা চলতে থাকবে। এবার একবার এই পজিশনে এসে এই পজিশনে যে যাওয়া, এই যে সময়টা, এই সময়টাকে বলছে কি, বলছে দোলনকাল বলছে। পূর্ণ দোলনের সময় যেটা, সেটাই বলছে দোলনকাল। যদি কোনো রকমের বাতাসের বাধা না থাকে, তাহলে এই যে মোশনটা, এই মোশনটা সারা জীবন চলতে থাকবে। বাতাসের বাধা, এই যে আলম্ব দিয়ে ঝুলিয়ে দিচ্ছি, সেই আলম্বতে ফ্রিকশনাল বাধা মানে ইত্যাদি কোনো বাধা না থাকলে এই সিস্টেমটা সারা জীবন চলতে থাকবে। আচ্ছা, এবার যে এই সিস্টেমটাতে মনে করো, ধরো সিস্টেমটাতে এইখান থেকে এই যে লেন্থটা, যে সুতোটা বাঁধা হচ্ছে, সুতোটার লেন্থ মনে করো এল। এল ইকুয়াল টু কি মনে হলো, সুতোর লেন্থ। আচ্ছা, বস্তুটা যেটা আছে সেই বস্তুটার ভর মনে করো এম। বস্তুটাকে পৃথিবী নিজে কেন্দ্রের দিকে টানছে। কোন দিকে টানছে, এই দিকে টানছে। কত বল দ্বারা টানছে, এম ইন্টু জি, এই বল দ্বারা টানছে। মানে বস্তুর ভার কত, এম ইন্টু জি। ভর হলো এম, এম এর সাথে জি অভিকর্ষ ত্বরণ গুণ করলে বস্তুটার ভার পেয়ে গেলাম। ভালো কথা। এই দিকে হলো কি, সুতোটা টান কাজ করছে, মানে সুতোটা যে বল দ্বারা সুতোটা কি করছে, এই বলটাকে উপরের দিকে টেনে রাখছে, সেটাই বলছে সুতোর টান। ওকে, এবার বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে, কি কি দেখা গেছে পরীক্ষা করে দেখা গেছে যে এই যে আমাদের যদি সুতোর লেন্থটা আমরা বড় করি, সুতোর যদি লেন্থটা অনেকটা বড় করে দিলাম, মানে সুতোর লেন্থ যদি এই পজিশনে না থাকে, সুতোর লেন্থটা মনে করো আমার এতটা বড় আছে, ঠিক আছে? দেখা গেছে সুতোর লেন্থ যদি আমি বাড়ালে পরে দেখা যাচ্ছে যে দোলনকাল, মানে একবার দুলে আসতে যে সময়টা লাগছে, সেই সময়টা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সুতোর যে লেন্থ, সেই লেন্থের সাথে দোলনকালের একটা সম্পর্ক আছে। অর্থাৎ দোলনকালকে যদি আমরা টি দ্বারা ডিনোট করি, তাহলে টি এর সাথে এল এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি আমি জানি না, সম্পর্কটা আমি মনে করলাম এল টু দি পাওয়ার মনে করলাম এক্স। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এই যে বস্তুটা ভর আছে, এই বস্তুটার ভর যদি আমি চেঞ্জ করি, ছোট ভর, বড় ভর, অনেক বড় ভর, বিভিন্ন ভরের আমরা পেন্ডুলামে বল রাখতে পারি। বল রাখার ফলে কি হচ্ছে, দোলনকালে কি কোনো চেঞ্জ আসছে, সেটা আমরা বার করতে পারছি না, আমরা আইডিয়া করতে পারছি না। তাহলে আমরা ধরে নিই টি বা দোলনকালের সাথে বস্তুর যে ভর, সেই ভরের সম্পর্ক কি, ভরের সম্পর্ক হলো গিয়ে টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আর কি আছে, আর হলো অভিকর্ষ ত্বরণ, জি এর সাথে সম্পর্ক। কেন জি এর সাথে সম্পর্ক? দেখা যাচ্ছে যে আমরা নিরক্ষীয় অঞ্চলে যে যদি আমরা টেস্টটা করি, সেই টেস্টে যে দোলনকালের ভ্যালু আসবে, সেম সিস্টেমকে যদি আমরা পাহাড়ের উপরে নিয়ে গিয়ে টেস্ট করি, তাহলে দোলনকালের ভ্যালুটা চেঞ্জেস হচ্ছে। অর্থাৎ স্থান ভেদে দোলনকালের ভ্যালুটা চেঞ্জেস হচ্ছে। তাহলে স্থান ভেদে কোন জিনিসটা চেঞ্জেস হয়, জি চেঞ্জ হয়। তাহলে আমরা মনে করতে পারি টি ভ্যারিজাস জি টু দি পাওয়ার জেড। আচ্ছা, এম টু দি পাওয়ার আমি ওয়াই ধরবো, কারণ এক্স, এল টু দি পাওয়ার এক্স ধরেছি, তাহলে এম টু দি পাওয়ার ওয়াই ধরলাম, জি টু দি পাওয়ার জেড ধরলাম। তাহলে এই তিনটে সম্পর্ক আমি অ্যাজিউম করে নিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, এই যে এখান থেকে কি হচ্ছে, এই যখন আমাদের এই বলটা যখন এই পজিশনে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, বলটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দ্বারা টানছে। টানার জন্য এই বলের একটা উপাংশ এই দিক বরাবর কাজ করছে। সেই উপাংশটা, বলের যে উপাংশটা এই দিক বরাবর কাজ করছে, সেই উপাংশটা কিন্তু এই জিনিসটাকে আবার এই পথে নিয়ে আসার জন্য দায়ী। তাহলে এই যে বলের উপাংশটা, এই উপাংশটা কার জন্য ডিফাইন হচ্ছে, এই বলের উপাংশটা আসতে গিয়ে এই জি এর জন্য।
অথবা বস্তুর ভরের জন্য। তার জন্যই বস্তুর ভরকে আর জিকেও আমি ক্যালকুলেশনে ধরেছি। ঠিক আছে, আর যে বিভিন্ন রাশিমালা আছে সেই রাশিমালাগুলোকে আমি ধরিনি, কারণ বিভিন্ন রাশিমালাগুলো চেঞ্জ করেও দেখা গেছে দোলনকালের ভ্যালু চেঞ্জেস হচ্ছে না। তাহলে টি প্রাথমিকভাবে আমি ধরে নিতে পারি টি আমাদের কার কার উপর ডিপেন্ডেন্ট, টি ভ্যারিজাস এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। তাহলে টি ইকুয়াল টু আমি লিখতে পারি কে, কে একটি ধ্রুবক, এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। এটা তো আমি জানলাম। এবার এক্স ওয়াই আর জেড এই তিনটে ভ্যালু যদি আমি জানতে পারি তাহলেই আমার টি এর সাথে এম এল এম আর জি এর কি সম্পর্ক আমি পেয়ে যাব। এবার আমরা কিভাবে সম্পর্কটা পাবো কি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা জিনিসের মাত্রাগুলো লিখি। এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1। কারণ টি কি সময়ের মাত্রা কত, টি এর পাওয়ার এখানে কত আছে, 1 আছে। আচ্ছা, আর এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 কেন লিখলাম, কারণ এই দুটো আরো বাকি দুটো প্রাথমিক রাশিকেও আমরা একই জায়গাতে লিখে রাখলাম পাওয়ার কি দিয়ে, 0 দিয়ে, কারণ এই দিক থেকে আমাদের এম আর এলও পাবো তার জন্য। আচ্ছা, কে এর মাত্রা কত, কে এর মাত্রা 1, এল এর মাত্রা কত, এল এর মাত্রা হলো এল কি দৈর্ঘ্যের মাত্রা কত এল, এল এর পাওয়ার কত আছে এক্স, তাহলে এল এর পাওয়ার এক্স। এম কি বস্তুর ভরের মাত্রা কত এম, এম টু দি পাওয়ার ওয়াই। আর জি কি, জি হলো অভিকর্ষ ত্বরণ, তাই তো, অভিকর্ষ ত্বরণ কি এক ধরনের ত্বরণ। আচ্ছা, ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2, এর মাত্রা কি পাওয়ার কি জেড। আচ্ছা, তাহলে আমি এখান থেকে গুছিয়ে যদি আমি গুছিয়ে লিখতে পারি এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখান থেকে আরেকটা এল টু দি পাওয়ার জেড পাবো আর টি টু দি পাওয়ার -2z পাবো। তাহলে আমরা যদি একই সাথে লিখি তাহলে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড আর টি টু দি পাওয়ার -2z ইকুয়াল টু কি, এখানে হলো m0 l0 টি টু দি পাওয়ার 1। এবার আমাদের এই যে অভেদটা আছে, এই অভেদে কি হচ্ছে, অভেদে প্রত্যেকটা টার্ম সেম যদি থাকতে হয় তাহলে এম এল টি প্রত্যেকের যে ঘাতগুলো আছে, এই যে ঘাতগুলো, এম এর ঘাত কত, এম এর ঘাত হলো ওয়াই, একটা ওয়াই হবে। আচ্ছা, এম এর ঘাত হলো এখানে হবে ওয়াই। আচ্ছা, এম এর ঘাত এই ইকুয়েশনে, আর এখানে এম এর ঘাত এক্স, এল এর ঘাত এক্স প্লাস জেড, এখানে এল এর ঘাত 0। আচ্ছা, এল এর ঘাত টি এর ঘাত টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2z, আর এখানে টি এর ঘাত 1। এগুলো কি হবে, সমান হতে হবে। যদি সমান হয় তাহলে ওয়াই ইকুয়াল টু আমি কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু পাচ্ছি 0, এক্স প্লাস জেড ইকুয়াল টু আমি পাচ্ছি 0। আচ্ছা, আর -2z ইকুয়াল টু আমি পাচ্ছি কি 1 পাচ্ছি। তাহলে জেড ইকুয়াল টু কি -হাফ। এইটা জেড এর ভ্যালু এখানে বসিয়ে দিয়ে এক্স ইকুয়াল টু কি পেলাম -z অর্থাৎ +হাফ। তাহলে ফাইনাল সমীকরণটা দাঁড়াচ্ছে, তাহলে ফাইনাল সমীকরণটা আমরা কি পাচ্ছি, ফাইনাল সমীকরণ কি পেয়েছিলাম এখানে, টি ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। তাই তো, এই তিনটে রাশির সাথে কীভাবে সম্পর্ক সেটাই তো আমরা বার করবো। তাহলে টি ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, টি ইকুয়াল টু পেয়েছিলাম কে এর পরে আমরা কি পেয়েছিলাম, দেখো কে এম টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার এক্স আর জি টু দি পাওয়ার জেড, এটা পেয়েছিলাম। তাহলে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, কে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার এক্স মানে কত, এক্স মানে হাফ, আর জি টু দি পাওয়ার -হাফ। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি টি ইকুয়াল টু এম টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে কে √ওভার কি এল বাই জি, এটা আমরা পেতে পারি। আচ্ছা, যখন আমরা এক্স্যাক্ট ক্যালকুলেশন করব তখন যে ভ্যালুটা পাবো, তখন ভ্যালুটা পাবো কি 2 ইকুয়াল টু 2π √ওভার এল বাই জি, এটা আমাদের রয়েছে, সিলেবাসে রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাত্রা বিশ্লেষণের সাহায্যে কে এর ভ্যালুটা কিন্তু আমরা পাচ্ছি না, আমরা কি পাচ্ছি, টি ইকুয়াল টু পাচ্ছি √ওভার এল বাই জি, এটা শুধু জানতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে পারছি যে এই যে এম, টি কিন্তু এম এর উপর ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ পর্যায়কাল কত ভরের বল আমরা রাখি সেই বলের সাইজের উপরে বা সেই বলের ভরের উপরে ডিপেন্ডেন্ট নয়। তাহলে আমরা দুটো সমীকরণ পাচ্ছি এখান থেকে, কি একটা সম্পর্ক পাচ্ছি টি ভ্যারিজাস √এল বা টি ইকুয়াল ভ্যারিজাস এল টু দি পাওয়ার হাফ, আর একটা সম্পর্ক কি পাচ্ছি টি ভ্যারিজাস 1/√g বা
টি ভ্যারিজাস জি টু দি পাওয়ার মাইনাস হাফ। এই দুটো সম্পর্ক আমি পাচ্ছি। তাহলে আমরা ওখানে অ্যাজিউম করেছিলাম সম্পর্কগুলো, আর ফাইনালি এটা হলো গিয়ে কি যে সম্পর্কটা আমরা পাচ্ছি সেটা। আচ্ছা আচ্ছা, কে এর ভ্যালু কত? 2π, যেটা আমরা পেলাম সেটা আমরা কি তাত্ত্বিকভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, মানে যেটা আমরা অ্যাকচুয়াল প্রসিডিউরে যদি আমরা ক্যালকুলেশন করি, ভেক্টর দিয়ে ক্যালকুলেশন করি, সেটা আমাদের পরে আছে। আচ্ছা, তাহলে এটা হলো একটা ক্ষেত্র হলো। আচ্ছা, এরকম আরও দুটো ক্ষেত্র আছে। আর একটা ক্ষেত্র কি টান টান তার। আচ্ছা, তাহলে কি বলছে টান টান তারের আবার দুটো ক্ষেত্র। টান টান তারের দুটো জিনিস বার করতে হবে। টান টান তারের একটা হলো তরঙ্গের দ্রুতি আর একটা হলো কম্পাঙ্ক। প্রথমে দেখি তরঙ্গের দ্রুতি। তরঙ্গের দ্রুতি কি, ধরো একটা তার রয়েছে, এই যে তারটা, এই তারটাকে কি হচ্ছে একটা মাঝখান থেকে বা যে কোনো একটা পয়েন্ট থেকে মনে করো নিচের দিকে টানা হচ্ছে। টানলে তারটা এরকম বেঁকে যাবে, বেঁকে যাওয়ার পরে তারটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দিলে তারটা কি হবে, তারটা কাঁপতে থাকবে, আন্দোলিত হতে থাকবে, তাই তো। এই যে তাপ, এই যে তরঙ্গের সৃষ্টি হবে, সেই তরঙ্গের যে বেগ, সেই বেগটা কি ভি। এই যে বেগটা পর্যবেক্ষণ করে দেখা গেছে কিসের উপর ডিপেন্ড করে, যখন এর নিচে আমরা টেনে ধরছি তখন বেসিক্যালি এই যে টানটা তৈরি হচ্ছে, সুতোর মধ্যে যে টান তৈরি হচ্ছে, সেই টানটা কি করছে, এটাকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করছে। তাহলে এই যে তরঙ্গটা, এই তরঙ্গের যে ধ্রুতি বা তরঙ্গের যে বেগটা, এই বেগটা কার উপর ডিপেন্ড করছে, এই বেগটা ডিপেন্ড করছে, পরীক্ষার মাধ্যমে দেখতে পেলাম টি এর উপর ডিপেন্ড করছে। টি কি, এখানে টি হলো কি টান, টি হলো একটা বল, ঠিক আছে, টু দি পাওয়ার মনে করো এক্স। আচ্ছা, আর কার উপর ডিপেন্ড করছে, একক দৈর্ঘ্যের ভর, মানে একক দৈর্ঘ্যের ভর বলছে মিউ। একক দৈর্ঘ্যের ভর মানছে মানে তারটা যদি 10 মিটার হয়, তারটার ওয়েট যদি 10 কেজি হয়, তারটার ভর যদি 10 কেজি হয়, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, 1 কি কেজি পার মিটার। অর্থাৎ তারটির একক দৈর্ঘ্যে কত ভর আছে। মানে আমি একটা বিশাল তার নিলাম, একটা সূক্ষ্ম তার নিলাম, ছোট্ট তার নিলাম, দুটো তারের যদি প্রত্যেকটা একক দৈর্ঘ্যের ভর সেম থাকে, মানে তার দুটো ধরো মনে করো সেম ম্যাটেরিয়ালে তৈরি, সেম দেখতে, মানে সেম পরিমাণ মোটা, তাহলে দুটো তারেরই যে কম্পন তৈরি হবে, সেই কম্পনের পরিমাণ কি হবে, সেম হবে। সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। তাহলে ভি ভ্যারিজাস কি, মিউ টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, যদি আমাদের সেটাও ডাউট থাকে তাহলে আমরা আবার এরকমভাবে বার করতে পারি। কি ধরতে পারি, আমরা ধরতে পারি ভি ভ্যারিজাস টি টু দি পাওয়ার এক্স। আচ্ছা, ভি ভ্যারিজাস এম, এম কি এখানে ওর ভর। আচ্ছা, আর কি ভি ভ্যারিজাস কি ধরতে পারি আমরা, টোটাল লেন্থ, ভি ভ্যারিজাস লেন্থ টু দি পাওয়ার জেড। মানে এখানে কি হচ্ছে, এখানে এম আর এল দুজনের ভ্যালু আলাদা করে লিখছি, এরকমভাবে ধরে করতে পারি। আচ্ছা, এরমভাবেও ধরে করতে পারি। এরমভাবে ধরলে এখানে মিউ কি, মিউ হলো একক দৈর্ঘ্যের ভর, আর এখানে এম কি, এম হলো পুরো তারটার ভর, আর টি কি, টি হলো এল কি, এর হলো দৈর্ঘ্য। দুভাবে ধরেই করতে পারি। তাহলে আমাদের বইতে এভাবে করা আছে, আমরা মেনলি এভাবেই করব। যদি ইচ্ছা থাকে তাহলে এভাবে করেও দেখতে পারো, সেম মানে আসবে। তাহলে আমাদের সম্পর্কটা কি পেলাম, আমরা সম্পর্কটা পেলাম ভি ভ্যারিজাস টি টু দি পাওয়ার এক্স মিউ টু দি পাওয়ার ওয়াই। অর্থাৎ ভি ইকুয়াল টু দিয়ে যদি আমরা লিখি, তাহলে ভি ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার এক্স মিউ টু দি পাওয়ার ওয়াই। এবার আমরা মাত্রাগুলো লিখি। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে মাত্রাগুলো লিখবো। মাত্রাগুলো লিখে ফেলি। দেখো, ভি কি, ভি হলো বেগ, বেগের মাত্রা কি, বেগের মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -1। কে হলো ধ্রুবক, ধ্রুবকের মাত্রা 1। টি এর মাত্রা কি, টি হলো টান, সুতোর টান, মানে একটা বল, বলের মাত্রা কি এম, এল টি টু দি পাওয়ার -2, 1000 বার পড়েছি, এক্স। আর মিউ কি, মিউ হলো একক দৈর্ঘ্যের ভর, মানে ভর বাই দৈর্ঘ্য, অর্থাৎ ভর মানে এম আর দৈর্ঘ্য মানে কি এল টু দি পাওয়ার কি ওয়াই। আচ্ছা, তাহলে আমাদের ভদ্রস্থ করে লিখলে কি হবে, এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার -2x, এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার ওয়াই। তাহলে ভদ্রস্থ করে লিখলে আমরা পাচ্ছি এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু পাচ্ছি এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এম টু দি পাওয়ার -2x প্লাস ওয়াই। এবার আমরা বাম পক্ষ আর ডান পক্ষের কি করব, ঘাতগুলোকে সমান করব। আচ্ছা, এখানে দেখো একটা ভুল লিখেছি, এখানে এম টু দি পাওয়ার ওয়াই আর এল টু দি পাওয়ার -y হবে, কারণ এলটা কি আছে, নিচে আছে।
তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হবে, তাই তো, এক্স মাইনাস ওয়াই হবে। এর আমরা ঘাতগুলো সমান করে কি পাচ্ছি, দেখো এখানে এম টু দি পাওয়ার 0 আছে, তাই তো, কিছু না থাকা মানে কি এম এর পাওয়ার কি 0, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 0, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত 1। আচ্ছা আর কি পাচ্ছি আমরা 2x মাইনাস 2x প্লাস ওয়াই, তাই তো, তাহলে ওয়াই মাইনাস 2x এর ভ্যালু আমরা কত পাচ্ছি -1। এই তিনটে থেকে আমাদের এক্স ওয়াই এর ভ্যালু বার করতে হবে। আচ্ছা দেখো এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, দুটো যোগ করলে পাচ্ছি 2x, এক্স প্লাস এক্স 2x, ওয়াই ওয়াই কেটে গেল, ইকুয়াল টু হাফ, মানে এক্স ইকুয়াল টু কত থাকছে, এক্স ইকুয়াল টু থাকছে হাফ, এক্স ইকুয়াল টু হাফ থাকছে। আচ্ছা এবার এখানে আমরা ওয়াই এর ভ্যালু, ওখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যেতে পারি, ওয়াই এর ভ্যালু কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে সমীকরণটা আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, বসিয়ে দিলে আমরা পাচ্ছি টি, সরি বসিয়ে দিলে আমরা পাচ্ছি ভি, সমীকরণটা একবার লিখে নিচ্ছি, ভি ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম, ভি ইকুয়াল টু আমরা ধরেছিলাম কে, কে এর পরে আমরা ধরেছিলাম টি টু দি পাওয়ার এক্স, আর আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম মিউ টু দি পাওয়ার ওয়াই। তাহলে কি দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার এক্স মানে কি টি টু দি পাওয়ার হাফ আর মিউ টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ ভি ইকুয়াল টু কে রুট ওভার টি টু দি পাওয়ার হাফ বাই মিউ, মানে টি টু সরি কে ইকুয়াল টু রুট ওভার টি টু দি পাওয়ার বাই মিউ। আচ্ছা এটা কি, এটা হলো গিয়ে কি যে কম্পনের যে বেগ, সেই বেগের সমীকরণ। আচ্ছা তাহলে এখানে আমরা দুটো পাচ্ছি, ভি ভ্যারিজাস পাচ্ছি রুট ওভার টি, আর ভি ভ্যারিজাস পাচ্ছি রুট ওভার 1 বাই মিউ। এই দুটো সমীকরণ আমরা সমাধান, এই দুটো সম্পর্ক আমরা পাচ্ছি। আর এটা কি, এটা কম্বাইন সম্পর্ক, এটা হলো কম্বাইন সম্পর্ক। আচ্ছা তাহলে আমাদের আর একটা এক্সাম্পল হয়ে গেল কি, টান টান তার, টান টান তারে তরঙ্গের দ্রুতির সম্পর্ক, তরঙ্গের দ্রুতির সাথে তরঙ্গের কি কি ভর, একক দৈর্ঘ্যের ভর, আর কি টান, তারটি যে টান তার সম্পর্ক। আচ্ছা আবার আর একটা জিনিস বার করবো, এটা হলো আজকের লাস্ট, এই টপিকের লাস্ট আর কি। এবার আরও দুটো টপিক আছে সেটা আমরা পড়বো। কি বলছে, একটি টান টান তারের কম্পাঙ্ক এন, ওই তারের দৈর্ঘ্য এল, আর তারটির টান যদি টি হয়, তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি এম হয়, তাহলে তার যে সম্পর্ক বার করতে হবে, মানে তারটির কম্পাঙ্কের সাথে এল মানে যে তারটির দৈর্ঘ্য তার সম্পর্ক, টি মানে টানের সম্পর্ক, আর একক দৈর্ঘ্যের ভর তার সম্পর্ক নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো টান টান তারের কম্পাঙ্ক, টান টান তার রয়েছে, এই যে একটা তার রয়েছে, সেই তারটার কম্পাঙ্ক বলতে কি, কম্পাঙ্ক বলতে তারটাকে যদি আমি নিচের দিকে টেনে ছেড়ে দিই, তাহলে তারটি 1 সেকেন্ডে কতবার আন্দোলিত হবে, সেটি কি তার কম্পাঙ্ক, মানে 1 সেকেন্ডে তারটি কতবার উপর নিচে যাবে। একটা টান টান তার আছে, তাকে কাঁপিয়ে ছেড়ে দিলাম, তারটা এভাবে করে কাঁপছে, কাঁপতে কাঁপতে 1 সেকেন্ডে কতবার কাঁপবে, সেটি হলো তারটার কম্পাঙ্ক। আচ্ছা আমরা খুব ভালো করে বুঝতে পারি, যদি তারটা খুব দূরে থাকে, মানে তারটা যদি খুব বড় তার থাকে, ধরো যদি বেশ বড় তার থাকে, তাহলে যদি তার যে কম্পাঙ্কটা হচ্ছে, কম্পাঙ্কটা কি হচ্ছে, কম্পাঙ্কটা কম হচ্ছে। আর তারটা যদি ছোট তার থাকে, তার যে কম্পাঙ্কটা কি হচ্ছে, কম্পাঙ্কটা অনেক বেশি হচ্ছে, ক্ষুদ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক বেশি হচ্ছে। বড় তারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের নাম্বার অফ কম্পাঙ্ক কম হচ্ছে, অর্থাৎ তারের দৈর্ঘ্যের উপর একটা ডিপেন্ডেন্সি আছে। তাহলে আমাদের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক কার কার উপর ডিপেন্ড করছে, কম্পাঙ্ক আমরা লিখি কি দিয়ে, হার্জ দিয়ে লিখি, তাই তো। তাহলে কম্পাঙ্ককে আমরা লিখি, কম্পাঙ্ক একক হলো হার্জ, কম্পাঙ্ক আমরা লিখছি এন দ্বারা। তাহলে এন কার কার সাথে ডিপেন্ডেন্ট, এন দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা এল টু দি পাওয়ার এক্স, আচ্ছা এন ডিপেন্ডেন্ট হলো যে তার আছে, তারটির টানের উপর, টি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা এন ডিপেন্ডেন্ট যে একক দৈর্ঘ্যের ভর, তার টু দি পাওয়ার জেড, তার উপরে। এই তিনটে আমরা জানি বা আমরা এক্সপেরিমেন্ট করে জেনেছি। আচ্ছা পরীক্ষায় কি হয়, পরীক্ষায় এই সম্পর্কগুলো বলে দেবে,
যে এক্স্যাক্টলি কোন কোন জিনিসের উপর ডিপেন্ডেন্ট। আদারওয়াইজ তো ফিজিক্যালি অনেক রাশি আছে, আমরা বাতাসে বেগ ধরতে পারি, আমরা অভিকর্ষ ত্বরণ ধরতে পারি, ইত্যাদিতে অনেক কিছু ধরতে পারি, কিন্তু এক্স্যাক্টলি কোন কোন জিনিসের উপর ডিপেন্ডেন্ট সেইটা আমাদের এক্সামে বা উদাহরণে বলে দিতে হবে, অথবা আমাদের সিস্টেম দিয়ে দিতে হবে। আমরা বছর ধরে এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট করে ডিসাইড করব, মানগুলো আমরা বসিয়ে ফেলি। তাহলে এন ভ্যারিজাস কি হচ্ছে? এন ভ্যারিজাস হচ্ছে এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই আর মিউ টু দি পাওয়ার জেড। মাত্রা বিশ্লেষণের যদি আমরা করতে হয় তাহলে আমাদের এখানে ভ্যারিজাস সাইন তুলে আমাদের কি বসাতে হবে? কে। এবার আমরা মাত্রাগুলো লিখে ফেলি, দেখো। আচ্ছা, এন, এন কি? এন হলো কম্পাঙ্ক, মানে এক সেকেন্ডে কতবার কাঁপে। তাহলে এক সেকেন্ডে কতবার কাঁপে, তাহলে নাম্বার অফ কম্পন বাই সময়। নাম্বার অফ কম্পন ধরো 500 বাই 500টা কম্পন হয়েছে 5 মিনিটে, সরি 500টা কম্পন হচ্ছে ধরো 5 সেকেন্ডে, তাহলে 500 ডিভাইডেড বাই 5, মানে সময়কে কি দ্বারা করছি? 5 দিয়ে ভাগ করছি। সময়কে যদি ভাগ করি তাহলে আমাদের এক সেকেন্ডে কম্পাঙ্ক বেরিয়ে যাচ্ছে। মানে এন, এনের যে কি হচ্ছে, এনের যে ডাইমেনশন হচ্ছে, ডাইমেনশন হলো 1, এনের যে ইউনিট সেটা হলো 1/সেকেন্ড, আর ডাইমেনশন হলো 1/t, মানে এনের ডাইমেনশন 1/t বা টি ইনভার্স। আচ্ছা, কে এর ডাইমেনশন 1, এল মানে কি? মিটার, ডাইমেনশন কি? এল এর ডাইমেনশন এল টু দি পাওয়ার এক্স। এখানে টি কি? এক ধরনের বল, টানের ডাইমেনশন কি? বলের ডাইমেনশন কি? এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এইটি আর এইটি কিন্তু আলাদা, এইটি ডিফাইন করছে সময়কে, ঠিক আছে? আমরা সেই জন্যই এখানে বলেছিলাম যে আমরা যখন লিখবো একে আমরা কি দ্বারা লিখবো? একে আমরা ইটালিক দিয়ে লিখবো, কিন্তু একে আমরা কি দিয়ে লিখবো? একে আমরা সবসময় রোমান হরফ দিয়ে লিখবো, রোমান বড় হাতের হরফ থেকে লিখবো, তাই তো বলেছিলাম। আর কারণ কি? এই যেখানে টি, এইখানে টি ডিফাইন করছে কি? টি ডিফাইন করছে এখানে একটা বল, ঠিক আছে, ফোর্স। এখানে টি হলো ফোর্স, আর এখানে টি হলো ডাইমেনশন অফ টাইম। ডাইমেনশন অফ টাইম দুটো কিন্তু আলাদা জিনিস, ওকে? এই জন্য অনেক সময় একে কি করে? একে এরকমভাবে লেখে, ইটালিক দিয়ে লেখে, আর একে আমাদের নর্মাল হরফ দিয়ে লেখে, রোমান হরফ দিয়ে লেখে। আচ্ছা, তাহলে আমরা আবার অঙ্কে ফিরে আসি। তাহলে মিউ এর মাত্রা কি? মিউ এর মাত্রা আমরা, আচ্ছা, এ টু দি পাওয়ার ওয়াই হবে, আর মিউ কি? একক দৈর্ঘ্যের ভর, অর্থাৎ ভর বাই লেন্থ টু দি পাওয়ার জেড। তাহলে আমরা যেটা পাচ্ছি ফাইনালি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার -1। এই রাশিটাকে আমরা লিখলাম এভাবে, ইকুয়াল টু এল টু দি পাওয়ার এক্স, এখানের জন্য আসবে প্লাস ওয়াই, এটার জন্য আসবে -জেড। আচ্ছা, এম টু দি পাওয়ার কি? এম টু দি পাওয়ার হবে ওয়াই আর জেড, ওয়াই প্লাস জেড। আচ্ছা, আর টি টু দি পাওয়ার কি? টি টু দি পাওয়ার -2 ওয়াই। আচ্ছা, তাহলে আমরা সমীকরণে বাদিক ডান দিক করি, ঘাতগুলোকে একত্র করি। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কি? 0, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি? 0, আর -2 ওয়াই ইকুয়াল টু কি? -1, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কি? হাফ। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে জেড ইকুয়াল টু কি? -হাফ। তাহলে জেড ইকুয়াল টু যদি -হাফ হয় তাহলে এখান থেকে এক্স কি পাবো? এক্স প্লাস ওয়াই এর জন্য হাফ, জেড এর জন্য -হাফ, এখানে মাইনাসে প্লাস হাফ ইকুয়াল টু কি? 0। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু -1। তাহলে ফাইনালি যে সমীকরণটা পাচ্ছি, সমীকরণটা কি পাচ্ছি? সমীকরণটা পাচ্ছি এন ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই, মিউ টু দি পাওয়ার জেড। তাহলে কে ইকুয়াল টু এক্স এর ভ্যালু কত? 1 সরি। আচ্ছা, টি, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু আমরা পেয়েছি হাফ। আচ্ছা, মিউ এর ভ্যালু পেয়েছি -হাফ, অর্থাৎ আমরা এখান দিয়ে পাচ্ছি কে বাই এল রুট ওভার টি বাই মিউ। এটা কি পাচ্ছি? এন এর ভ্যালু, অর্থাৎ এন এর সাথে এল এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এন এর সাথে টি এর সম্পর্ক এন ভ্যারিজাস রুট টি, আর এন এর সাথে আমাদের মিউ এর সম্পর্ক এন ভ্যারিজাস 1 - রুট মিউ। এই তিনটে সম্পর্ক আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে আমরা গেল টান তার। আচ্ছা,
আরেকটা সমীকরণ আমরা পার করব, সম্পর্ক আমরা পাবো, সেটা কি সীমান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি। আগে দেখি টার্মিনাল ভেলোসিটির কনসেপ্ট কি। তাহলে টার্মিনাল ভেলোসিটি যদি আমরা কনসেপ্ট জানতে হয়, তাহলে দেখো, ধরো একটা সান্দ্র তরল আছে। সান্দ্র তরল মানে কি? এটা ঘন তরল। জলও হতে পারে, জলও এক ধরনের সান্দ্র তরল, কারণ সবারই তো সান্দ্রতা থাকে, কোনটা সান্দ্রতা কম কোনটা সান্দ্রতা বেশি। আইডিয়াল লিকুইড তো হবে না কেউই। আচ্ছা, সান্দ্র তরল মানে এই তরলটার মধ্যে, তরলটার কি হচ্ছে, তরলটা চ্যাটচেটে টাইপের, মানে তরলটা কোনো কিছুতে বাধা দেয় বেশি। সান্দ্রতা মানে এই তরলের বাধা দেওয়ার ক্ষমতা বেশি, তরলের রেজিস্ট্যান্স বেশি। রেজিস্ট্যান্স কি? তরলের বেগের অ্যাগেন্স্ট রেজিস্ট্যান্স বেশি। মানে একটা জলকে যদি আমি গড়িয়ে দিই, জলটা খুব সহজেই গড়িয়ে যাচ্ছে, কিন্তু একটা সান্দ্র তরলকে যদি আমি গড়িয়ে দিই, সেই তরলটা সহজে গড়িয়ে যেতে চাইবে না। তরলটা কি করছে? আটকে 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 যাচ্ছে। মানে একটা জলের মধ্যে একটা হাত যত সহজে আমি নিয়ে যেতে পারবো, একটা শান্ত তরলের মধ্য থেকে একটা হাতকে নিয়ে যেতে আমাদের তার থেকে বেশি বলের দরকার হবে। আচ্ছা, কি করছে? শান্ত তরলের মধ্যে একটা বলকে ফেলে দিচ্ছে। ওকে, যদি শান্ত তরলের মধ্যে একটা বলকে ফেলে দিই, তাহলে বলটা কি হবে? প্রথমে অভিকর্ষ ত্বরণের জন্য বলটা জোরে যেতে থাকবে। মানে বলটা প্রথমে তো স্থির ছিল, স্থির থাকতে থাকতে বলটা ত্বরণ বাড়তে থাকবে। ত্বরণ বাড়তে থাকবে না, মানে ত্বরণ একই থাকবে, কিন্তু বলটার কি বাড়তে থাকবে? বেগ বাড়তে থাকবে। এই বলটার বেগ বাড়তে বাড়তে একটা সময় হয়ে যাবে বলটার বেগ আর বাড়ছে না, মানে বলটা আর কোনো ত্বরণ নেই। তখন বলটা সম বেগে আস্তে আস্তে ধীরে 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 নিচে নামবে। তাহলে প্রথমে কি হচ্ছে? বেগ বাড়ছিল, মানে প্রথমে যদি আমরা কার্ভ দেখি, কার্ভে কি হয়? প্রথমে বেগটা বাড়ছিল, তারপর বেগটা সমবেগে যাচ্ছে সময়ের সাথে সাথে। অর্থাৎ বেগ বাড়ছিল মানে কি? বেগ বাড়ছিল মানে যে পজিশন অবধি বেগ বাড়ছিল সেই পজিশন অবধি ওর মধ্যে ত্বরণ ছিল। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মনে করো এই পজিশনে আসার পরে এর গতিবেগ কি হলো? ধ্রুবক হয়ে গেল। তাহলে এই থেকে এই পজিশন থেকে এই পজিশন, এই যে এক্স দূরত্ব, এই দূরত্বটা মনে করো এল। ঠিক আছে, তাহলে যদি আমি এটা কার্ভ গ্রাফে দেখাই, তাহলে গ্রাফে দেখালে এই এল দূরত্ব যেখান থেকে শুরু করেছে সেখান থেকে এল দূরত্ব অবধি কি হচ্ছে? ওর গতিবেগ বেড়েই যাচ্ছে। মনে করো ওয়াই অ্যাক্সিসে আমরা গতিবেগকে দেখাচ্ছি, ওকে, আর এখানে কি হচ্ছে? ডেপথকে দেখাচ্ছি। ডেপথ মানে জলের উপরের লেয়ার থেকে কত লেয়ারে মালটা পড়ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন জলের একদম স্পর্শে ছিল, মানে জলের একদম টপ লেয়ারে ছিল, সেখান থেকে এল দৈর্ঘ্য অবধি কি হচ্ছে? ওর গতিবেগ বাড়ছে। মানে এই পর্যন্ত কি আছে? এই পর্যন্ত একটা ত্বরণ আছে, মানে লব্ধি বল আছে। লব্ধি বল মানে কি? লব্ধি বল হলো এখানে, লব্ধি বলটা কোন দিকে ডাইরেকশন? লব্ধি বলের ডাইরেকশনটা ছিল এখানে এই দিকটাতে, মানে লব্ধি বলের ডাইরেকশন নিচের দিকে থাকার জন্যই তো এটা কি হচ্ছে? নিচের দিকে পড়ছিল, নিচের দিকে বলটা বেশি। এবার যখন একটা জিনিস গড়িয়ে পড়বে তরলের মধ্যে, তখন কি হয়? ধরো এই বলটা আছে, এই বলটা যখন তরলের মধ্যে গড়িয়ে পড়ছে, তরলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন এই যে চারপাশের দেয়ালে কি হচ্ছে? আমাদের জল লেগে থাকছে বা তরলটা লেগে থাকছে। সেই সান্দ্র তরলটা কি হচ্ছে? চারপাশের দেয়ালে রেজিস্ট্যান্স তৈরি করছে, মানে তরলটা বলছে ওকে উপরের দিকে নিয়ে যেতে চাইছে। এমনিতে তরলের মধ্যে একটা প্লাবতা থাকে। প্লাবতা মানে কি? আমরা যখন জলে নামি তখন আমাদের ওজনটা মনে হয় কি কমে যাচ্ছে, আপাতত ওজন হ্রাস করছে, ওয়েট তো অলরেডি হ্রাস করছে, প্লাস আমাদের কি হচ্ছে? উপরের দিকে একটা সান্দ্রতাজনিত বল কাজ করছে। এই বলটা কি করছে? বলটাকে উপরের দিকে ধরে রাখতে চাইছে, মানে বলটা নিচের দিকে জোরে পড়তে পড়তে আস্তে আস্তে বেগ বাড়ছিল, কিন্তু একটা সময়ের পরে কি হচ্ছে? বেগটা কনসিস্টেন্স হয়ে যাচ্ছে। মানে এই উপরের দিকে যে বল আর পৃথিবীর কেন্দ্রের দিকে যে টানছে দুটো সমান। অর্থাৎ কি হচ্ছে? এর মধ্যে কোনো লব্ধি বল থাকছে না। লব্ধি বল না থাকার মানে কি? এর গতিবেগ সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে গতিবেগ যদি সমান হয়ে যায় মানে পি, ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি? ফোর্স ইকুয়াল টু জানি আমরা কি? এম ইন্টু এফ, ভর ইন্টু ত্বরণ। তাহলে ত্বরণ যদি না থাকে, মানে গতিবেগ যদি সমান হয়ে যায়, তাহলে পি কি? জিরো, অর্থাৎ লব্ধি বল জিরো। তাহলে একটা বল তরলের মধ্য দিয়ে পড়তে পড়তে প্রথমে তার বেগ বেশি ছিল, কিন্তু একটা সময়ের পরে একটা বেগ একটা নির্দিষ্ট হারে একটা নির্দিষ্ট জায়গাতে বেগ পৌঁছে যাওয়ার পরে না সেই বেগেই পড়ছে। অর্থাৎ ওই পজিশনের পর থেকে ওর বেগ আর বাড়ছে না, ওটাই কি? ওর ম্যাক্সিমাম বেগ। এই ম্যাক্সিমাম বেগটা কি বলছে? টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ। এই সীমান্ত বেগটা কার কার উপর ডিপেন্ড করছে? এই সীমান্ত বেগটা ডিপেন্ড করছে এই যে বলটা, এই বলের কিসের উপর? রেডিয়াসের উপর ডিপেন্ড করছে। যে তরল আছে সেই তরলের সান্দ্রতাঙ্কের উপর ডিপেন্ড করছে। সান্দ্রতাঙ্ক মানে কি? তরলটা কতটা বাধা দিচ্ছে
তার একটা একক পাওয়া যায় সান্দ্রতাঙ্ক, সেটা আমরা পরে পারবো। এখানে আমরা সান্দ্রতাঙ্কে শুধু মাত্রাটাই মনে রাখবো। আচ্ছা, আর কিসের উপর ডিপেন্ড করছে? আর ডিপেন্ড করছে, দেখো সীমান্ত বেগ কার উপর ডিপেন্ড করছে? সীমান্ত বেগ ডিপেন্ড করছে সীমান্ত বেগের বিরুদ্ধে ছাড়া। এখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে, সীমান্ত বেগের কথা না, এখানে বলেছে, দেখো এখানে বলছে সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল, মানে এই যে নিচের দিকে নেমে যাওয়ার জন্য উপরের দিকে একটা বল তো ক্রিয়া করছে, যার জন্য এটা নিচের দিকে সমবেগে নামছে। নিচের দিকে অভিকর্ষ ত্বরণ তো আছে, এছাড়া যে বলটা ক্রিয়া করছে, যে বলটার জন্য সমবেগে নামছে, সেই বলটার কি বলছে? মাত্রা বিশ্লেষণ করতে বলেছে। তাহলে সেই বলটার যে পরিমাণ, সেই বলটার পরিমাণ কার উপর ডিপেন্ড করে? ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, ব্যাসার্ধ বা ব্যাসের উপর ডিপেন্ড করে, মাধ্যমের সান্দ্রতাঙ্কের উপর ডিপেন্ড করে, বা ইটার উপর ডিপেন্ড করে, আর সীমান্ত বেগের উপর ডিপেন্ড করে, মানে টার্মিনাল ভেলোসিটিতে পৌঁছে যাওয়ার পরে যে বেগটা হচ্ছে সেই বেগটার উপরে ডিপেন্ড করে। এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে কি? বলটা। তাহলে বলটা কার উপর ডিপেন্ড করছে? বলটা, তাহলে যে বল মানে এখানে ফোর্স বলছি, তাহলে যে ঊর্ধ্বমুখী যে বল, সেই ঊর্ধ্বমুখী বল কার উপর ডিপেন্ড করছে? সীমান্ত বেগের উপর ডিপেন্ড করছে। আর কার উপর ডিপেন্ড করছে? ব্যাসার্ধ বা ব্যাসের উপর ডিপেন্ড করছে, টু দি পাওয়ার ওয়াই লিখি। আর কার উপর ডিপেন্ড করছে? সান্দ্রতাঙ্কের উপর ডিপেন্ড করছে। তাহলে এফ ইকুয়াল টু কে ভি টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই ইটা টু দি পাওয়ার জেড। তাহলে আমরা ভ্যালুগুলো বসে, এফ এর মাত্রা কি? এফ এর মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার -2, মানে এটা বল। কে এর মাত্রা 1, ভি কি? বেগ, প্রান্তীয় বেগ হোক যা হবে, বেগের মাত্রা তো সেমই থাকবে রে বাবা। বেগের এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা, এর মাত্রা কি? এর মাত্রা হলো এল টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এটার মাত্রা হলো এক্স। আচ্ছা, আর হলো ইটার মাত্রা কি? ইটার মাত্রা আমরা যদি জেনে রাখতে হবে এখন, এম এল ইনভার্স টি ইনভার্স। ইটার মাত্রা আমাদের ইটার যখন সমীকরণ পাবো, সান্দ্রতাঙ্কের যখন সমীকরণ পাবো, সেখানে আমরা বার করবো। ফাইনাল যে সমীকরণটা পাবো সেটা হলো কি? এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার -x এল টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড এল টু দি পাওয়ার -z টি টু দি পাওয়ার -z। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম টু দি পাওয়ার জেড এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টি টু দি পাওয়ার -x - z ইকুয়াল টু কি? এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এখানে 1 1 আছে, তাহলে z এর ভ্যালু কত? z ইকুয়াল টু 1। x প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কত? 1। তাহলে জেড এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। আচ্ছা, এক্স মাইনাস জেড এর ভ্যালু কত? -2। তাহলে এক্স মাইনাস জেড মানে এক্স মাইনাস জেড এর ভ্যালু হলো -2। তাহলে এক্স প্লাস জেড এর ভ্যালু কত? 2। তাহলে এক্স প্লাস জেড এর ভ্যালু 2 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? 2 মাইনাস জেড, জেড এর ভ্যালু কত পেয়েছি আমরা? 1। তো 2 - 1 ইকুয়াল টু 1। আর এখান থেকে তাহলে এক্স এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, আর এখান থেকে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হলো 2 - x মানে 1। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 1। তাহলে এফ এর মাত্রা কি? তাহলে এফ এর যে সমীকরণটা দাঁড়াচ্ছে এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কে ভি টু দি পাওয়ার 1 মানে ভি, এ টু দি পাওয়ার 1 মানে এ, আচ্ছা, আর ইটা টু দি পাওয়ার 1 মানে ইটা। তাহলে এফ এর সাথে বাকি তিনটে সমীকরণের সম্পর্ক দাঁড়াচ্ছে এটা, বাকি তিনটে ভৌত রাশি সম্পর্ক দাঁড়াচ্ছে এফ ইকুয়াল টু কে ভি এ এন। এই সম্পর্ক দাঁড়াচ্ছে, মানে এফ ভ্যারিজাস এ, এফ ভ্যারিজাস ইটা, এফ ভ্যারিজাস ভি, টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, তাহলে আমরা মাত্রা বিশ্লেষণ পড়লাম, মাত্রা বিশ্লেষণের ব্যবহার পড়লাম। এবার মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা পড়বো, মানে মাত্রা বিশ্লেষণ কোথায় কাজে লাগবে না। তাহলে মাত্রা বিশ্লেষণে কোথায় কোথায় কাজে লাগবে না দেখো যদি কোনো ধ্রুবক থাকে, তাহলে সেই ধ্রুবকটার মান আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে বার করতে পারি না, সেটা তো আমরা অলরেডি পড়েই এসেছি। এখানে যে 2π থাকছে, কে এর যে ভ্যালুটা, তো আমরা বার করতে পারছি না। এছাড়া যদি ওই ধ্রুবকটাতে যদি কোনো মাত্রা থাকে, যদি ওই ধ্রুবকটা মাত্রা যুক্ত ধ্রুবক হয়, তাহলে তার ভ্যালু আমরা বার করতে পারবো না। ঠিক আছে, উদাহরণ দিয়ে দেখছি। এছাড়া যদি ওই সমীকরণে কোনো মাত্রাহীন রাশি থাকে, মাত্রাহীন রাশি মানে কি? পাওয়ার কি তার
তার পাওয়ার হলো মাত্রা, তার মাত্রা হলো কি 1। তাহলে যদি মাত্রাহীন রাশি যদি গুণ হয়, মানে এখানে যতগুলো সম্পর্ক পেয়েছি প্রত্যেকটা সম্পর্কের সাথে যদি আমি একটা করে আলফা সাইন থিটা গুণ করি, তাহলে সাইন থিটা গুণ করলে সাইন থিটার মাত্রা কি 1। তো সাইন থিটার মাত্রা যদি গুণ করি তাহলে থিটার যে অ্যাঙ্গেলটা সেটাও তো একটা ভৌত রাশি। সেই ভৌত রাশির জন্য সম্পর্কটা কী করে চেঞ্জেস হচ্ছে সেটা কিন্তু কোনোদিন আমরা পাবো না। মানে কোনো মাত্রাহীন ভৌত রাশির অন্য মাত্রার উপরে যে ডিপেন্ডেন্সি, মাত্রাহীন ভৌত রাশির অন্য মাত্রার উপরে যে ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু আমরা কোনো দিন মাত্রা বিশ্লেষণের সাহায্যে পাবো না। ওকে, আচ্ছা, আরেকটা ত্রুটি কি? আরেকটা ত্রুটি হলো আমরা একটা সমীকরণে যদি আমাদের ধরো একটা সমীকরণে 4টে আননোন আছে, 4টে চলরাশি আছে, এক্স ওয়াই জেড এ, বা এক্স ওয়াই জেড, ধর মনে করো 3টে চলরাশি আছে। যদি 3টে আননোন থাকে, মানে 3টে অজানা রাশি থাকে, আর যদি 2টো সমীকরণ থাকে, তাহলে আমরা কোনোদিন তার সমাধান করতে পারি না। আমরা অপনয়ন পড়েছি, বজ্রগুণন পড়েছি, বিভিন্ন রকমের সমাধানের পদ্ধতি পড়েছি। প্রত্যেকটাতে একটা জিনিস কমন ছিল কি? নাম্বার অফ আননোনস ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়েশন। মানে এক্স আর ওয়াই দুটো আননোন ছিল, আর এক্স আর ওয়াই এর দুটো ইকুয়েশন ছিল, আমরা সলভ করছিলাম। সেটা আমরা প্লেনে সলভ হোক, আমাদের এক্স ওয়াই এগুলো বেসিক্যালি কি সরল লেখা হয়, প্লেন হয়, সেটা আমরা পরে, সেটা আমাদের দরকার নেই, কমপ্লেক্স জিওমেট্রি। মোদ্দা কথা কি, আমাদের যে কটা আননোন থাকতে হবে সে কটা সমীকরণের কি হতে হবে, সেই কটা সমীকরণ থাকতে হবে। অর্থাৎ মাত্রা বিশ্লেষণে যদি আমাদের এন আননোন থাকে, মানে যদি এন সংখ্যক রাশি আছে, ধরো মনে করলো দৈর্ঘ্য, ধরো 3টে রাশি আছে, যে কোনো 3টে রাশি, মনে করো আমাদের ক্ষেত্রফল আছে, ভর আছে, ধরো ক্ষেত্রফল আছে, ঘনত্ব আছে, আর বল আছে। ক্ষেত্রফল, ঘনত্ব, বল কোনো একটা রাশির সাথে সম্পর্কযুক্ত, কিন্তু সেই রাশিটা দুটো জিনিসের সাথে সম্পর্কযুক্ত, মানে সেই রাশিটা দুটো জিনিসের মাত্রা আছে। ধরো সেই রাশিটা শুধু এম আর এল এর মাত্রা আছে, তাহলে এখানে নাম্বার অফ আননোনস কি হবে? নাম্বার অফ আননোনস হবে 3, আর সম্পর্ক কটা পাবো? সম্পর্ক পাবো 2টো। তাহলে আমরা সলভ করতে পারবো না। আচ্ছা, এখন কথাগুলো বেশ ভেগ লাগলো, এবার আমরা খাতায় কলমে দেখি, তাহলে ওখানে কথাগুলো অতটা ভেগ লাগবে না, বুঝতে পারবো, মানেটা বুঝতে পারবো। দেখো, 1 নাম্বার কি বলেছে? কোনো সম্পর্কে থাকা ধ্রুবকের মান নির্ণয় করা সম্ভব নয়। যেমন টি ইকুয়াল টু 2π√L/g, কিন্তু আমরা কি পেয়েছিলাম? টি ইকুয়াল টু k√L/g, মানে কে ইকুয়াল টু যে 2π সেটা আমরা জানতে পারবো না। আচ্ছা, কোনো সম্পর্কে যদি একটি মাত্রাযুক্ত ধ্রুবক উপস্থিত থাকে, তাহলে সম্পর্কটি নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ ধরো এফ ইকুয়াল টু জি m1 m2 বাই r², এরকম একটা সম্পর্ক আছে। এটা অভিকর্ষীয় ধ্রুবকের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, ক্লাসিক্যাল সম্পর্ক। আচ্ছা, এখানে এফ হলো গিয়ে কি? আকর্ষণ বল বা বল। এম আর m1 m2 এটা হলো ভর, আর এর একক কি? দৈর্ঘ্য। জি কি? জি হলো ধ্রুবক, কিন্তু এই ধ্রুবকটা হলো গিয়ে মাত্রাযুক্ত ধ্রুবক, পাইয়ের মতো ভ্যাবাচাকা খাওয়া ধ্রুবক নয়, ধ্রুবকটা বদমাস ধ্রুবক। তাহলে এফ এর মাত্রা কি? m(l)(t⁻²। জি এর মাত্রা বাকি থাকুক, আমরা জানি না। m1 আর m2 মাত্রা কি? m²। আচ্ছা, আর এর মাত্রা কি? l⁻²। অর্থাৎ এই যে বামপক্ষ আর এই ডান পক্ষ কখনোই সমান হবে না। কারণ হলো বামপক্ষ আর ডান পক্ষের মাত্রা কখনোই সমান হবে না, কারণ হলো এখানে যে জি আছে, এই জি এরও কিছু একটা মাত্রা আছে। এই জি এর মাত্রার জন্য এই এম এর মাত্রা কমে 1 হবে, এল এর মাত্রা বেড়ে 3 হবে, আর টি এর একটা মাত্রা আসবে। সেটাই হলো গিয়ে কি? সেটাই হলো জি এর মাত্রা। বোঝা গেল? কিন্তু আমরা দেখেছি যদি আমরা জিকে আমরা বার করতে পারি, জি তো ধ্রুবক, তাহলে কোনো ধ্রুবককে আমরা বার করতে পারি না। তাহলে জিকে যদি আমরা বার করতে পারি না, বেসিক্যালি অভিকর্ষ ত্বরণকে আমরা বার করতে পারি না, ওটাও একটা ধ্রুবক। যাই হোক, কিন্তু জি হলো সার্বজনীন ধ্রুবক। অভিকর্ষ ত্বরণের মান অ্যাটলিস্ট স্থানভেদে চেঞ্জ হয়, জি এর মান তো কখনোই চেঞ্জ হয় না, জি একটা সার্বজনীন ধ্রুবক। কিন্তু জি এর হলো একটা একক আছে। তাহলে যেখানে যে ধ্রুবকের যদি কোনো ইউনিট থাকে, তাহলে এই যে সমীকরণে মাত্রা বিশ্লেষণ করে, মানে যদি আমাকে কেউ বলে দেয় সুদীপ্ত এফ ভ্যারিজাস m1 m2, আচ্ছা, আর এফ ভ্যারিজাস r⁴x m1 n2⁴y, তাহলে সেখানে যদি আমি মাত্রা বিশ্লেষণ করি, আমি কোনো দিনই বামপক্ষ ডান পক্ষ মেলাতে পারবো না, কারণ মাঝখানে যে জি বাবা জি রয়েছে
জি বাবু জি মাত্রা আছে, তাহলে আমি তো এখানে বেসিক্যালি এফ ইকুয়াল টু কী করতাম, এফ ইকুয়াল টু কে m1 m2 y ইন্টু আর টু দি পাওয়ার এক্স করতাম। এইভাবে তো আমরা মাত্রা বিশ্লেষণ করতাম। এফ এর মাত্রা বসাতাম, এদের মাত্রা বসাতাম, এদের মাত্রা বসাতাম, বসালে কখনোই আমাদের সমাধান করে এক্স আর ওয়ের ভ্যালু বেরোতো না, কারণ এই যে কে, এই কে এরও একটা মাত্রা আছে, কে মানে বেসিক্যালি এখানে জি এবং তারও একটা মাত্রা রয়েছে। ঠিক আছে, মানে কোনো সম্পর্কে যদি আমাদের কে থাকে, যদি কোনো সম্পর্কে যদি আমাদের মাত্রাযুক্ত ধ্রুবক থাকে, তাহলে এই মাত্রাযুক্ত ধ্রুবকের জন্য যে সম্পর্ক আমরা বার করতে পারবো না। আচ্ছা, 3 নাম্বার কি বলছে, কোনো সম্পর্কে যদি একটি মাত্রাহীন রাশি থাকে, যেমন একটা সম্পর্ক রয়েছে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আচ্ছা, এখানে আর বাকিদের কি মানে সেটা আমাদের জানার দরকার নেই, মোটটা কথা একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কে আর যে সম্পর্কটা, আর হলো এখানে দূরত্ব সম্পর্ক। আচ্ছা, ইউ হলো গিয়ে কি বেগের স্কোয়ার, আর জি হলো গিয়ে কি অভিকর্ষ ত্বরণ। তাহলে ইউ স্কোয়ার বাই জি যদি আমরা বার করি, দেখো ইউ স্কোয়ার বাই জি যদি আমরা বার করি ইউ, তাহলে ইউ এর মাত্রা কি, ইউ এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, আর জি কি, জি ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2। যদি আমরা এটা করি তাহলে দেখো থাকবে কি উপরে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর বাই এল টি টু দি পাওয়ার -2, -2 কেটে গেল, এল কাটলে এল থাকছে। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটার মাত্রা কি এল, আর এর মাত্রা কি এল, তাহলে এখানে এল আর এইখানে এল, এই দুটো তো সমান হয়ে গেল। তাহলে সাইন 2 আলফার জন্য যে সাইন 2 আলফা রাশিটা যে আসবে সেটা আমরা কখনোই পাবো না, কারণ মাত্রা বিশ্লেষণে সাইন 2 আলফা পুরো হাইড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট পাচ্ছি যে কোনো সমীকরণে যদি একটি মাত্রাহীন রাশি থাকে, কোনো সমীকরণে যদি একটি মাত্রাহীন রাশি থাকে, তাহলে এই মাত্রাহীন রাশিগুলোর সাথে মাত্রাযুক্ত রাশিগুলোর কি সম্পর্ক সেটা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে কখনোই পাবো না, জানতে পারবো না। আচ্ছা, তারপরে হলো 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার যে ত্রুটিটা সেটা আমরা দেখি, এটা বেশ ট্রিকি। বলা হচ্ছে ধরা যাক কোনো ভৌত রাশির, আচ্ছা ধরা যাক কোনো রাশি n সংখ্যক অজ্ঞাত রাশির সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ একটা রাশি আছে এ, সে n সংখ্যক অজ্ঞাত রাশির সাথে সম্পর্কযুক্ত। মানে কি কি হতে পারে, n সংখ্যক অজ্ঞাত রাশি মানে ধরো বি সি ডি ই সাথে সম্পর্কযুক্ত, প্রত্যেকের ধরো পাওয়ার আছে এখানে এক্স ওয়াই জেড এম। তাহলে এখানে নাম্বার অফ অজ্ঞাত রাশি কোনটা, n ইকুয়াল টু 4, 4টি অজ্ঞাত রাশি। বলছে এখন পরের লাইনটা দেখো, এখন এই অজ্ঞাত রাশিগুলি যদি n এর থেকে কম সংখ্যক মূল রাশির মাত্রার উপরে নির্ভরশীল, মানে এই যে 4টে রাশি, এই 4টে রাশির গুণফল যদি n এর থেকে কম সংখ্যক মাত্রা বিশিষ্ট রাশি হয়, মানে n তো 4, ধরো বি সি ডি ই এই 4টের গুণফল আমাদের 3টে মূল রাশির উপর ডিপেন্ডেন্ট। কি কি ধরো, মনে করো এম এল আর টি। তাহলে ধরো এখানে আছে এম টু দি পাওয়ার সামথিং, এল টু দি পাওয়ার সামথিং, টি টু দি পাওয়ার সামথিং। যদি এরকম থাকে তাহলে বলছে সমাধান করা সম্ভব নয়। কারণ কি, কারণ এই যে সম্পর্কটা বেরোবে, এই সম্পর্কটা কটা সম্পর্ক বেরোবে, 3টে সম্পর্ক বেরোবে। মানে বি সি ডি ই এখান থেকে যদি আমি পাই তাহলে এম টু দি পাওয়ার সামথিং পাবো, এক্স ওয়াই থাকলো, ধরো এল টু দি পাওয়ার ধরো ওয়াই প্লাস জেড প্লাস এম থাকলো, আচ্ছা টি টু দি পাওয়ার থাকলো ধরো এক্স প্লাস এম, হোয়াট এভার দ্য থিং। আর এ টু এম এর মানে ধরো থাকলো আমাদের এম এল টি, 0 বা 0 ধরো এখানে ধরো অন্য কিছু আছে, ধরো এখানে আছে আমাদের 1 2 3 যা কিছু থাকুক, মানে মোদ্দা কথা আমরা কটা সমীকরণ পাবো, 3টে সমীকরণ পাবো। আর আমরা কি জানি, আমরা জানি যদি আমাদের 4টি অজ্ঞাত রাশি থাকে তাহলে আমাদের 4টি সমীকরণ দরকার। ঠিক আছে, এটা আমাদের ধ্রুবক, এটা আমরা জানি। কোনো সমীকরণে আমরা ছোটবেলা কি বজ্রগুণন পড়েছি, বাকি যা যা পড়েছি সেখানে আমরা সবসময় একটা জিনিস কমন পেয়েছি, যতগুলো আননোন রাশি ছিল ততগুলো আমাদের সমীকরণ ছিল, এটা আমাদের দরকার। একটা উদাহরণ দিয়ে আমরা পরিষ্কার বোঝা যাবে। দেখো এটা ক্লাসিক্যাল একটা এক্সাম্পল দেব। দেখো বলছে এই হলো আমাদের পৃথিবী বা যে কোনো একটা গ্রহ, ওকে, সেই গ্রহের চারিদিকে হরিপদ নামক একটা স্যাটেলাইট আছে।
এই স্যাটেলাইটটা এই আমাদের এই গ্রহের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে কি ধরো একটা কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। বলছে আমাদের যে গ্রহ আছে সেই গ্রহের যে ব্যাসার্ধ হলো আর। যে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে সেই কক্ষপথে ব্যাসার্ধ মনে করো ছোট হাতের আর। আচ্ছা, প্রদক্ষিণকাল মানে একবার পুরোটা ঘুরে আসতে যে সময় লাগবে এই হরিপদর, সেই সময়টা মনে করো টি। টি হলো প্রদক্ষিণকাল। আচ্ছা, এবার বলেছে এর সম্পর্ক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা একটা দুটো জিনিস দেখেছি। কি দেখেছি বা আমরা থিওরিটিক্যালি দেখেছি, এই যে টি পর্যায়কাল, পর্যায়কাল আমাদের কার কাছে সম্পর্কযুক্ত? পর্যায়কাল ইকুয়াল টু কে আর টু দি পাওয়ার এক্স, ছোট হাতে আর টু দি পাওয়ার ওয়াই, আর জি বা অভিকর্ষ ত্বরণ টু দি পাওয়ার জেড। এই পর্যায়কালে তিনজনের উপর ডিপেন্ডেন্ট আমি দেখেছি, আমি এইটা দেখেছি। কিন্তু আমাদের এই সম্পর্কটা বলছে ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে বার করতে। এবার আমরা দেখবো বার করা যায় কিনা। দেখ, এখানে নাম্বার অফ আননোন কটা আছে? এক্স ওয়াই জেড। কারণ কি, নাম্বার অফ রাশি কণটা 3টে, তাহলে এন এর ভ্যালু কত? 3। এবার মাত্রাগুলো বসাই। টি এর মাত্রা কত? টি এর মাত্রা, টি কি? প্রদক্ষিণ কাল বার সময়, তাহলে m0 l0 t0। কে এর মাত্রা কত? 1। আর কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি? l টু দি পাওয়ার এক্স। আর কি? দৈর্ঘ্য, তার মাত্রা কি? l টু দি পাওয়ার ওয়াই। আর জি কি? অভিকর্ষ ত্বরণ, তার মাত্রা কি? l t টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি? পাচ্ছি l x প্লাস ওয়াই প্লাস জেড টি টু দি পাওয়ার -2z। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2z ইকুয়াল টু পাচ্ছি 1। আচ্ছা, এখানে একটা ভুল লিখেছি। কি ভুল লিখেছি দেখো, টি টু দি পাওয়ার 0 না, টি টু দি পাওয়ার এখানে হবে 1। তাহলে জেড ইকুয়াল টু 2z ইকুয়াল টু 1, তাহলে জেড ইকুয়াল টু কত? হাফ। আচ্ছা, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত আমরা পাচ্ছি? 0। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? -হাফ। তাহলে আমরা 2z ইকুয়াল টু কত পাবো? 2z ইকুয়াল টু পাবো -2z ইকুয়াল টু পাবো আমরা 1। আচ্ছা, এখানে একটা জিনিস ছোট ভুল লিখেছি, এখানে টি টু দি পাওয়ার 1, টি মানে টি টু দি পাওয়ার 1। আচ্ছা, তাহলে জেড এর ভ্যালু কত পাচ্ছি? জেড এর ভ্যালু পাচ্ছি -হাফ। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাচ্ছি -জেড মানে হাফ। তাহলে আমরা দুটো সমীকরণ পাচ্ছি, কি? জেড ইকুয়াল টু হাফ আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি? হাফ। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ তো আমরা পাচ্ছি, কিন্তু এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা আর বার করতে পারবো না, কারণ আমাদের কাছে আর কোনো সমীকরণ নেই সমাধান করার জন্য। অর্থাৎ এখানে 3টে আননোন, তাই তো? কিন্তু 3টে আননোন ডিপেন্ড করছে কটা মূল রাশির উপরে? 2টো মূল রাশি, দ্যাট ইজ এল অ্যান্ড টি। বোঝা গেল? তাহলে এম এর ভ্যালু এখানে কত? এম এর ভ্যালু এখানে হলো 2। তার জন্য কখনোই এই সমীকরণটা থেকে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে অ্যাটলিস্ট টি এর সাথে আর ওয়াই আর জি এর সম্পর্ক বার করা যাবে না। ঠিক আছে? ফাইনাল যে সম্পর্ক সেটা হয় এটা, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, এটা আমরা পড়বো পরে। ওকে, এবার আমরা কয়েকটা এক্সাম্পল করব। দেখো, এন এককে প্রকাশিত কোনো মানকে ডাইন এককে নিতে হবে, মানে নিউটন থেকে ডাইনে নিতে হবে। আচ্ছা, 1 নিউটন ইকুয়াল টু এন ডাইন আমরা ধরে নিলাম। 1 নিউটন মানে কত? 1। মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা করবো, তাই তো? এমনি তো আমরা করতেই পারি, আর আমাদের কি রূপান্তর গুণক বার করতে হবে, তাই মাত্রা বিশ্লেষণের সাহায্যে করব। তাহলে এটা কি? নিউটন কি? বলের একক। তাহলে বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে 1 এম L1 টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এন M1 L1 সরি M2 L2 টি টু দি পাওয়ার -2। তাহলে n ইকুয়াল টু M1 বাই M2 L1
বাই L2 T1 বাই T2 টু দি পাওয়ার -2। ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। এম কত? এম হলো ভর, এটা কি? এটা হলো আমাদের এসআই, এদিকে বসে আছে সিজিএস বাবাজি, তাই তো? তাহলে এসআইতে এম কত? কেজি, হলো 1 কেজি, 1 কেজি, এখানে হলো 1 গ্রাম, 1 মিটার, 1 সেন্টিমিটার, 1 সেকেন্ড, 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড, এ টু দি পাওয়ার -2। এটা কেটে গেল। 1 কেজি মানে 1000 গ্রাম বাই গ্রাম, 1 গ্রাম, গ্রাম গ্রাম কেটে গেল। 1 মিটার মানে 100 সেমি বাই সেমি, সেমি সেমি কেটে গেল। তাহলে থাকলো 10 টু দি পাওয়ার 5, এন এর ভ্যালু থাকলো 10 টু দি পাওয়ার 5। তাহলে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তার রূপান্তর গুণক কি? রূপান্তর গুণক হলো 10 টু দি পাওয়ার 5 ডাইন বাই নিউটন। ঠিক আছে, মানে কোনো একটা সংখ্যা যদি আমাদের দিয়ে দেয় তাকে ডাইনে কনভার্ট করতে হয়। ধরো বলে দিল 6 নিউটন, তাহলে 6 নিউটনকে আমরা কি করব? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বাই এন, নিউটন ডাইন বাই নিউটন দিয়ে গুণ করব, তাহলে আমাদের নিউটন নিউটন কেটে গেল, থাকবে কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। অ্যান্সার। এটা কি? রূপান্তর গুণক, কনভার্সন ফ্যাক্টর। আচ্ছা, এটা কি? এন এর ভ্যালু কত ডাইন। এবার আমরা সেকেন্ড উদাহরণে চলে আসব। সেকেন্ড উদাহরণে বলেছে তড়িৎ প্রবাহের পরিবর্তে তড়িৎ বিভবকে যদি মূল রাশি ধরা হয়। আমরা মূল রাশি, যে 7টা মূল রাশি পড়েছিলাম, সেই 7টা মূল রাশির মধ্যে আমরা তড়িৎ প্রবাহকে বা অ্যাম্পিয়ারকে ধরেছিলাম। তাহলে আমরা যে মূল সংজ্ঞাগুলো জানি, মূল সংজ্ঞাগুলো আমরা কি কি জানি? আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। আচ্ছা, যেটাগুলো আমরা পড়ে এসেছি অলরেডি। আর একটা পড়ে এসেছি পি ইকুয়াল টু ভি ইন্টু আই। ভি ইকুয়াল টু আইআর কি? ভোল্ট ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু রেজিস্ট্যান্স। দেখো, এখান থেকে আমাদের তড়িৎ বিভবের মাত্রা যদি ভি হয় তবে তড়িৎ প্রবাহের মাত্রা কত, মানে আমাদের বলছে আই ভি এর মাত্রার উপরে কিভাবে ডিপেন্ডেন্ট সেটা বার করতে বলেছে, পরিষ্কার কথা। এবার দেখো এই সমীকরণটাতে আই কি? আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে যদি আমার আই এর মাত্রা ভি এর মাত্রা দিয়ে বার করতে হয় তাহলে আমাদের আর এর মাত্রা জানা যাবে, কিন্তু আর এর মাত্রা আমরা জানি না, তাই তো? বেসিক্যালি আর এর মাত্রা এই সমীকরণ দিয়ে বার করা হয় ভি আর আই এর মাত্রা জেনে, কিন্তু এখানে আমরা আর এর মাত্রা তো আমাদের অজানা, তাহলে এই সমীকরণ আমাদের ইউজ করলে হবে না। আমরা এবার আরেকটা সমীকরণে চলে আসি। এই সমীকরণে পি হলো গিয়ে পাওয়ার, ভি হলো বিভব প্রভেদ, বিভব প্রভেদ, আর আই হলো প্রবাহ মাত্রা, তাই তো, বা কারেন্ট। ওকে, এই সমীকরণ থেকে আমি পেতে পারি। এবার সমীকরণ কি করে পাবো আমরা দেখি। দেখো বলছে এবং তড়িৎ বিভবের মাত্রা যদি ভি হয়, তড়িৎ প্রবাহের পরিবর্তে তড়িৎ বিভবের মাত্রাকে আমরা মূল রাশি হিসাবে ধরছি, মানে এখানে ভি কি? ভি হলো মূল রাশি, তাহলে আই ইকুয়াল টু পি বাই ভি। তাহলে আই এর মাত্রা কি? আই এর মাত্রা হলো পি বাই ভি এর মাত্রা। পি কি? পাওয়ার। আচ্ছা, পি এর মাত্রা কি? দেখো, পি হলো পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার মানে কার্য বাই সময়, তাকে কি বলছে? ক্ষমতা বা পাওয়ার। কার্যের একক কি? আচ্ছা, এবার দেখো কার্য বাই সময়, কার্য মানে আমরা ডাব্লিউ বাই ওয়ার্ক ডান ইকুয়াল টু টি লিখতে পারি। কার্য মানে কি? ভেঙে ভেঙে আমরা সব মাত্রা বার করতে পারবো, আমাদের কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। কার্য মানে কি? ফোর্স ইন্টু ডিস্টেন্স বাই টি। এবার তো বার করতে পারবো রে বাবা। ফোর্স মানে কি? বল ইন্টু, ফোর্স মানে কি? ভর ইন্টু ত্বরণ। ভর মানে কি? এম এল টি টু দি পাওয়ার -2, তার সাথে কার্যের জন্য এল, তার সাথে পাওয়ারের জন্য বাই টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম এল স্কোয়ার
টি টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে পি এর জন্য আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। আর ভি এর মাত্রা কি ভি, কারণ ভি কে আমরা প্রধান মূল রাশি হিসেবে ধরে নিয়েছি, বাই ভি। তাহলে আই এর মাত্রা কি, আই এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 ভি। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখবো না, কারণ যেহেতু আমরা মাত্রাগুলোকে বসিয়েছি তাই সেকেন্ড ব্র্যাকেট লেখার কোনো মানে নেই। ঠিক আছে, এটা হলো আই এর মাত্রা, ভি এর সাথে আই এর মাত্রার সম্পর্ক, ভি এর সাথে আই এর মাত্রার সম্পর্ক। আচ্ছা, ভি টু দি পাওয়ার 1, তাহলে এটা হলো ভি এর সাথে আই এর মাত্রার সম্পর্ক, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দুটো এক্সাম্পল হয়ে গেল। এবার আমরা 3 নম্বর এক্সাম্পল চলে যাই। 3 নম্বর এক্সাম্পলে কি বলছে, বলছে ভর, দৈর্ঘ্য, সময়ের পরিবর্তে যদি ঘনত্ব, বেগ ও কার্যকে মূল রাশি হিসাবে ধরা হতো। কাকে বলতে, ভরকে ধরেছি আমরা, জানি আমরা, দৈর্ঘ্যকে জানি, সময়কে জানি, তার পরিবর্তে কাকে কাকে ধরতে বলছে, ঘনত্ব। ঘনত্বকে আমরা কি দিয়ে লিখি, ঘনত্বকে আমরা লিখি রো, বেগ মানে ভেলোসিটি, আর কার্য মানে ওয়ার্ক ডান, ডাব্লু। এই তিনজনকে বলছে মূল রাশি ধরতে, মানে এই তিনজন কাটা, এই তিনজন রাইট। তাহলে বলছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। তাহলে আচ্ছা, প্রথমে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা আমরা বার করে নিই। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বার করার জন্য আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম ফর্মুলাটা কি পড়েছিলাম, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। m1 m2 কি, দুটো বস্তুর ভর। তাহলে জি এর মাত্রা, জি এর মাত্রা ইকুয়াল টু আমি লিখতে পারি এফ এর মাত্রা গুণ আর স্কোয়ারের মাত্রা গুণ m1 m2 মাত্রা। এফ কি, এফ হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর স্কোয়ার হলো এল স্কোয়ার, আর m1 আর m2 কি, এম স্কোয়ার। এখান থেকে জি এর মাত্রা আসবে, জি এর মাত্রা ফাইনালি আসবে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা কি আসবে, জি এর মাত্রা। এবার বলছে জি এর মাত্রা কার আকারে প্রকাশ করতে বলছে, ডাব্লু ভি ডিভি ডাব্লু। আচ্ছা, এখানে রো না, এখানে রোটাকে জায়গায় বলেছে ডি, ডেন্সিটিকে বলেছে ডি দ্বারা ডিফাইন করতে, তাহলে ডিভি ডাব্লু দ্বারা প্রকাশ করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা মনে করো জি ইকুয়াল টু ডিভি ডাব্লু, ডি টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, ডাব্লু টু দি পাওয়ার জেড। এটাই তো আমরা পড়ে এসেছি এতদিন, তাই তো। তাহলে জি এর সাথে এই সম্পর্কটা আমরা পেয়ে গেলাম, জি এর মাত্রার সাথে আমরা ভ্যালুগুলো বসাই। দেখো, জি এর মাত্রা কি, অ্যাকচুয়াল মাত্রা হলো 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, ডি এর মাত্রা কি, ডি হলো ডেন্সিটি, ডেন্সিটি মানে কি, ভর বাই আয়তন, মানে ভর আয়তনের জন্য এল টু দি পাওয়ার মাইনাস 3। ভি কি, গতিবেগ। আচ্ছা, এর পাওয়ার কি, এর পাওয়ার হলো এক্স। ভি কি, বেগের মাত্রা কি, এল টি টু দি পাওয়ার মাইনাস 2, সরি মাইনাস 1 টু দি পাওয়ার ওয়াই। আর ডাব্লু কি, ডাব্লু হলো কৃতকার্য। কার্যের মাত্রা কি, কার্যের মাত্রা আমরা অনেকবার অলরেডি পড়েছি, কার্য মানে বল ইন্টু সময়, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 এর পাওয়ার জেড। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার মাইনাস 3x, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এম টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার 2z, টি টু দি পাওয়ার মাইনাস 2z। দেখো, এখানে তিনটে রাশি আছে, তিনটে রাশি তিনটে প্রাথমিক রাশির উপর ডিপেন্ডেন্ট, মানে এর সম্পর্ক আমরা বার করতে পারবো। তাহলে এম টু দি পাওয়ার হবে এক্স জেড, এক্স প্লাস জেড। এল টু দি পাওয়ার হবে মাইনাস 3x প্লাস ওয়াই প্লাস 2z। আর টি টু দি পাওয়ার হবে টি মাইনাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস জেড মাইনাস 1। আচ্ছা,
মাইনাস 3x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু পাচ্ছি এল কিউব। আচ্ছা, আর ওয়াই মাইনাস 2z কি পাচ্ছি -2। এবার আমাদের সলিউশন করতে হবে। দেখো দেখো এই দুটো যদি আমরা যোগ করি, এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি 3x প্লাস ওয়াই প্লাস 2z মাইনাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 3 মাইনাস 2। অর্থাৎ এখানে এটা 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 কেটে গেল, তাহলে 3x মাইনাস 3x ইকুয়াল টু কী পাচ্ছি 1। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কী পাচ্ছি x ইকুয়াল টু -1/3 পাচ্ছি। আচ্ছা, এটা আমাদের এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে y ইকুয়াল টু z ইকুয়াল টু কী পাচ্ছি z ইকুয়াল টু পাচ্ছি -1 মাইনাস x মানে -1 প্লাস 1/3 মানে -2/3। ওকে, তাহলে এক্স আর ওয়াই এর জেড এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যে কোনো সমীকরণে ওয়াই এর ভ্যালু বসি, এখন ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমরা কি পাচ্ছি ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমরা -y ইকুয়াল টু -2 প্লাস 2z। 2z মানে 2 ইন্টু -2/3। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি -2 -4/3, অর্থাৎ 3 দুগুণী 6 আর 4 10 মানে -10/3। সেটা কি হচ্ছে ওয়াই এর ভ্যালু পাচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু -10/3 ভ্যালুগুলো বসিয়ে দিই। বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি জি ইকুয়াল টু পাচ্ছি ডি টু দি পাওয়ার এক্স। ডি টু দি পাওয়ার এক্স কত? ডি টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হলো আমাদের 1/3 -1/3। ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু -10/3, তাহলে ভি টু দি পাওয়ার ওয়াই, তাহলে ভি টু দি পাওয়ার -10/3। আচ্ছা, -10/3। আচ্ছা, আর ডাব্লিউ টু দি পাওয়ার জেড, এই যে ডাব্লিউ টু দি পাওয়ার জেড, এইখানে ডাব্লিউ টু দি পাওয়ার জেড, অর্থাৎ ডাব্লিউ টু দি পাওয়ার জেড মানে কত -2/3। এটা কি জি এর সাথে বাকি তিনটের সম্পর্ক। যদি আমরা দৈর্ঘ্য বর্গ বাদে যদি আমরা অন্য বাকি তিনটেকে যদি আমরা মূল রাশি হিসাবে নিই, তাহলে আমাদের জি এর মাত্রা আমাদের এটা বেরোচ্ছে। ওকে, আচ্ছা, জি এর মাত্রা বেরোচ্ছে, ঠিক আছে। 3 অঙ্ক হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলছে কোনো একটা একক পদ্ধতি, যেটা আমরা বলছিলাম আমরা যে কোনো একক পদ্ধতি বানাতে পারি। তাহলে কোনো একটা একক পদ্ধতিতে দূরত্বের একক হলো আলো 1 সেকেন্ডে যত দূরত্ব যায় সেটা। তাহলে দূরত্বের একক কি 3 × 10⁻10 সেন্টিমিটার। আলো 1 সেকেন্ডে যত দূরত্ব যায় সেটা। তাহলে এটা হলো আমাদের একক পদ্ধতি, নতুন একক পদ্ধতি। এটা হলো সিজিএস পদ্ধতি। সিজিএস আর নতুন এককের মধ্যে আমাদের ট্রান্সফরমেশনটা বলে দিচ্ছি। আচ্ছা, আর সময়ের একক হলো পৃথিবী সূর্যের চারিদিকে 1 পাক ঘুরতে যে সময় নেয়। তাহলে সময়ের একক কি? ওই নতুন একক পদ্ধতিতে সময়ের একক হলো 365.25 ডেজ। পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরতে 365.25 ডেজের মতন টাইম নেয়। অর্থাৎ যদি আমরা সেকেন্ডে নিই তাহলে 365.25 ইন্টু 3600 সেকেন্ড। একদিন মানে কত? 3600 না, আরো বেশি সংখ্যা। এক ডে মানে কত? 24 ঘন্টা, মানে 24 ইন্টু 24 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 36 সেকেন্ড ইন্টু 24 ইন্টু 3600 এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে বলছি এই পদ্ধতিতে একক বেগের মান। তাহলে একক বেগ কি? একক বেগ কি? এখানে দূরত্বের একক বাই সময়ের একক, তাই তো? তাহলে এই দূরত্ব বাই এই সময়, তাহলে এই নতুন একক পদ্ধতিতে একক বেগ মানে এই একক দূরত্ব একক সময় ইকুয়াল টু কি সিজিএস পদ্ধতিতে কত বলেছে? সিজিএস পদ্ধতিতে দূরত্ব কত? 3 × 10⁻10 সেন্টিমিটার বাই 365.25 ইন্টু 24
ইন্টু 3600, এটা সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যালকুলেটরে কাটাকাটি করলে আমরা দেখব 950.57 এরকম একটা সংখ্যা আসছে, এত সেমি পার সেকেন্ড। এখানেই এই ডাইমেনশনাল অ্যানালাইসিস টপিকটা শেষ হলো। তাহলে আমরা আজকে ডাইমেনশনাল অ্যানালাইসিস পড়লাম, ডাইমেনশনাল অ্যানালাইসিসের ব্যবহার পড়লাম, সীমাবদ্ধতা পড়লাম এবং কয়েকটা নিউমেরিক্যালস সলভ করলাম।